আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শুরু করব হচ্ছে ভেক্টরের 2 নাম্বার লেকচার, এবং এখানে আমরা মোটামুটি ভেক্টর উপাংশগুলো নিয়ে একটু বেশি আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এর আগের দিন দেখেছিলাম যে কোন একটা ভেক্টর রাশি আছে, এবং একটা ভেক্টর, দুইটা ভেক্টর রাশি থেকে একটা ভেক্টর রাশি তৈরি হচ্ছে, তাই দেখছিলাম না এর আগের দিন যে আমাদের এমন যদি একটা ভেক্টর রাশি থাকে, যেমন ধরো দুইটা এক্সিস বরাবর দুইটা আমাদের ভেক্টর রাশি আছে, একটা ধরো এইটা আর একটা ধরো এইটা। তো এইদিকে বরাবর একটা ভেক্টর রাশি আছে এ, আর একটা বরাবর আছে হচ্ছে বি। তো এই দুইটা ভেক্টর রাশি মিলে মাঝখানে একটা লব্ধি ক্রিয়েট হচ্ছিল না, আর এদের লব্ধি জি ভাইয়া। তৈরি হচ্ছিল। তো আমরা আজকে দেখব যে যদি একটা ভেক্টর রাশি থাকে, তাহলে তার এক্সিস বরাবর আমরা হচ্ছে এই আর ভেক্টরটাকে দুই ভাগে ভাগ করব কিভাবে। যেমন ধরো আমাদের এইখানে একটা ভেক্টর রাশি আছে, যেটা হচ্ছে এমন দেখতে, যে ধরো একটা এফ বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই এফ এর একটা এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে আর একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে। এক্স অক্ষ বরাবর উপাংশকে আমরা বলবো হচ্ছে এফ এক্স, মানে এক্স অক্ষের কম্পোনেন্ট। আচ্ছা, এক্স অক্ষের কম্পোনেন্ট জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যদি এই এফ বলটা হয়, তাহলে সে এক্স অক্ষ বরাবর একটা বল অনুভব করবে আর ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করবে। এটা বোঝার জন্য আমরা আরেকটু একটু চিন্তা করতে পারি, যে ধরো কোন একটা বস্তুকে আমরা এই বরাবর টানার চেষ্টা করতেছি, অর্থাৎ এই বরাবর আমরা একটা বস্তুকে ধরো টানতেছি। হুম, এমন ভাবে টানতেছি। আচ্ছা, টানলে এই বস্তুটা দেখো তো, এই এক্স অক্ষ বরাবর একটু সরণ করবে না? মানে এক্স অক্ষ বরাবর একটুখানি সরবে আর ওয়াই অক্ষ বরাবর একটুখানি সরবে, রাইট? মানে একটা বস্তু ধরো এই অক্ষ বরাবর চলতেছে, তাহলে তার এক্স অক্ষ বরাবর একটুখানি চলবে, এক ঘর আগাবে, ওয়াই অক্ষ বরাবর ধরো এক ঘর আগাবে, এভাবে আগাবে না? জি ভাই। জি ভাই। তাহলে এই যে যে এক্স অক্ষ বরাবর এক ঘর করে আগাচ্ছে, এটা হচ্ছে সেই এক্স অক্ষের উপাংশ। আরো যদি আমরা ক্লিয়ারলি বলি, আমরা অভিলম্ব পড়ছিলাম তাই না 9-10-এ, যে কোন একটা বস্তুর ছায়া কোন একটা এক্সিস বরাবর, কোন একটা বস্তুর ছায়া এক্স অক্ষ বরাবর যদি ছায়া হয়, সেটা কি এক্স অক্ষ বরাবর এইটার অভিলম্ব, মানে এই এ রেখাটার অভিলম্ব। লম্ব বিক্ষেপ না? হ্যাঁ, লম্ব অভিক্ষেপ, রাইট, লম্ব অভিক্ষেপ। তাহলে এই বরাবর তার কি হচ্ছে, প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ দেখা যাচ্ছে না? তো আর কিছুই না, এক্সটা কি, এক্স অক্ষ বরাবর তার লম্ব অভিক্ষেপ, ক্লিয়ার। আর ওয়াই এক্সিস বরাবর তার যে লম্ব বিক্ষেপ হবে সেটা কি হবে, এ ওয়াই হবে। ওকে, তাহলে আমরা এখানে এই এফটাকে যদি ভাগ করি, তাহলে এই বরাবর ধরো আমাদের থেটা কোণে এই এফটা প্রয়োগ করা হচ্ছিল, তাহলে আমাদের যে এফ এক্সটা হবে আর এফ ওয়াইটা হবে, তাহলে বলো তো এফ এক্স সমান সমান এখানে কি হবে? এফ কস থিটা। এফ কস থেটা। আর আমাদের এফ ওয়াই সমান সমান কি হবে? এফ সাইন থিটা। সাইন এফ কস। সাইন থেটা। হ্যাঁ, সাইন থিটা। তাহলে আমাদের থেটা যার সাথে হয়, এটা একটু মনে রাখবা, যে থেটা যার সাথে হবে, থেটা যার সাথে হবে তার কি উপাংশ হবে? তার কজ উপাংশ হবে, বুঝছো? সে বরাবর কজ উপাংশ, মনে থাকবে। এখন তোমাদের একটা প্রশ্ন হইতে পারে যে কজ উপাংশ বা কজ কম্পোনেন্ট কেন হচ্ছে? কেননা ভাই আমাদের তো এই এই জিনিসটা যে আসতেছে, এটা তো আসতেছে ওই যে পিথাগোরাসের সূত্র থেকে, তাই মানে সরি, পিথাগোরাস কি বলতেছি, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সূত্র থেকে, যে আমাদের ভূমিটা কি এফ এক্স আর অতিভুজটা কি এফ। তো সেই হিসাব করলে এটা কি হবে, অবশ্যই কজ উপাংশ হবে না, ভূমির উপাংশটা কজ উপাংশ হবে। আবার ধরো যদি এই বরাবর আমাদের কোন একটা বল প্রয়োগ করা হয় এফ, আর এইটা হয় হচ্ছে ধরো আমাদের থেটা, তাহলে এই বরাবর তার উপাংশ কি হবে? এফ সাইনই কস হবে অবশ্যই। উপরে সাইন হবে, এফ কস কস হবে। থিটা। কজ সেটা। হবে, এফ কস থেটা হবে, বুঝছো? আমরা তো এটাই বললাম যে থেটা যার সাথে সেটা লক্ষ্য রাখবা, থেটা যার সাথে সেটা কি হবে, কজ উপাংশ হবে। আর এটা কি এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর আরেকটা উপাংশ পাবো, নাকি এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর আরেকটা উপাংশ পাবো? নেগেটিভ। নেগেটিভ বরাবর। দিক বরাবর, এবং সেটা কি হবে, এফ সাইন থেটা না? জি ভাই। জি ভাই। বুঝছো? যদি এই বরাবর আমরা টানি ধরো, আর এইটা হয় থেটা, তাহলে আমাদের উপাংশ দুইটা কোন কোন বরাবর পাবো? একটা পাবো এক্স অক্ষের নেগেটিভ এক্সিস বরাবর, আরেকটা পাবো কি পাবো, ওয়াই অক্ষের, ওয়াই নেগেটিভ এক্সিস। ওয়াই অক্ষের নেগেটিভ এক্সিস বরাবর। যদি আমাদের এমন টানা হয় তাহলে কি হবে, কোন দিকে কোন দিকে উপাংশ পাবো? পজিটিভ নেগেটিভ। এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর, এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর, ওয়াই অক্ষের নেগেটিভ দিক বরাবর। তাহলে আমরা কি মোটামুটি
কোন একটা বল থাকলে তার দুইটা কম্পোনেন্টকে ভাগ করতে পারবো? জি ভাই। আচ্ছা, জি ভাই, এইখানে ইনশাল্লাহ। এখানে আমাদের আরো দুইটা এক্সট্রা কথা বলতে হবে। নাম্বার ওয়ান, কেননা আমরা এই কম্পোনেন্ট গুলোকে ভাগ করতেছি? যখন আমরা কম্পোনেন্ট গুলোকে ভাগ করতেছি তখন আমরা দেখতেছি না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে ভাগ করতেছি, এক্সিস গুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করতেছে, রাইট? জি। হ্যাঁ। সো জি ভাই। এফ এক্স এর কোনো প্রভাব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে এফ ওয়াই এর সাথে, এফ এক্স এর কোনো প্রভাব কি এফ ওয়াই বরাবর পড়বে? বা এফ ওয়াই এর কোনো প্রভাব কি এক্স এক্সিস বরাবর বা না এফ ভাই। এক্স বরাবর পড়বে? না ভাই। না পড়বে ভাই। না। না। না ভাই। না তো ভাই। আমরা কি করতেছি, আমরা একটা ভেক্টরকে দুই ভাগে এমন ভাবে বিভক্ত করতেছি যেন একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের উপর প্রভাব না খাটায়, অর্থাৎ দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হিসাবে কাজ করে। কথা কি বুঝতে পারছো? হুম। কথা কি বোঝা গেছে? জি ভাই। তো এই ভাই জন্য আরেকবার। আমরা বললাম যে আমরা 90 ডিগ্রি বা এক্সিস বরাবর এই যে কম্পোনেন্ট গুলো নিচ্ছি বা উপাংশ গুলো নিচ্ছি, এটার কারণ হচ্ছে এফ এক্স এর কোনো প্রভাব এফ ওয়াই এর উপর নাই, এফ ওয়াই এর কোনো প্রভাব এফ এক্স এর উপরে নাই, কেননা এরা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না। সো তুমি ধরো এক্স এক্সিস বরাবর একটা বস্তুকে টানতেছো, সে কি এফ ওয়াই বরাবর কোনোদিন মুভমেন্ট করবে? না। করবে না। এই কারণেই বলা হচ্ছে যে এফ এক্স বরাবর যেই পরিমাণ বল থাকবে সেটা কি এফ এক্স বরাবর তার মোশনের জন্য দায়ী, সেই বরাবর তার এক্সিলারেশন, সেই বরাবর তার ভেলোসিটি, এই সবগুলো হিসাব নিকাশ হবে। আবার এফ ওয়াই যে কম্পোনেন্টটা আছে সেই এফ ওয়াই কম্পোনেন্টটা ডিপেন্ড করবে কার উপর? যে এফ ওয়াই কম্পোনেন্টের উপরে তোমার হচ্ছে ডিপেন্ড করবে যে এরকম আসতেছে নেট প্রবলেম। আচ্ছা, তোমাদের হচ্ছে যেটা হচ্ছে যে তাহলে কি বুঝলাম যে এফ ওয়াই বরাবর আমাদের তাহলে যে কম্পোনেন্টটা হবে, সেই এফ ওয়াই কম্পোনেন্ট কি করবে, ওয়াই এক্সিস বরাবর তার এক্সিলারেশন, ওয়াই এক্সিস বরাবর তার ভেলোসিটি, ওয়াই এক্সিস বরাবর তার ডিসপ্লেসমেন্ট, এই সবগুলো মেজারমেন্টে আমরা সেটা ইউজ করব। তাহলে আমরা স্পেশালিটিটা কি বুঝতে পারছি? যে এফ এক্স এর কোনো, এফ এক্স বরাবর কোনো ভেক্টর থাকলে সেটা এফ ওয়াই বরাবর কোনো কিছু কাউন্ট করার কিছু নাই, আবার এফ ওয়াই বরাবর থাকলে এফ এক্স বরাবর সেটা কাউন্ট করার কিছু নাই। ক্লিয়ার? জি ভাই। এইটা জি ভাই। আজীবন মনে রাখবা, এটা কৃতকাজের অধ্যায়ে লাগবে, এটা চতুর্থ অধ্যায় নিউটন বলবিদ্যায় লাগবে, এটা তোমার হচ্ছে যখন তড়িৎ প্রাবল্য বের করব তখন আমাদের লাগবে। ঠিক আছে? যে এক্স এক্সিস মানে বরাবর যার যার কম্পোনেন্টের, বল শুধু তার উপরেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স এক্সিস বরাবর কম্পোনেন্ট হলে এক্স এক্সিস বরাবর মোশন, ওয়াই এক্সিস বরাবর কম্পোনেন্ট হলে ওয়াই এক্সিস বরাবর তোমার হচ্ছে মোশন। এখন আসো, যদি একাধিক ভেক্টর থাকে, একাধিক ভেক্টরের আগে আসো আমরা একটু দেখার চেষ্টা করি যে দুইটা বল থাকলে আসলে তার লব্ধিগুলো কিভাবে নির্ণয় হয়। আমরা একটু সিমুলেশন করার চেষ্টা করি। ধরো এই হচ্ছে আমাদের একটা ভেক্টর আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে ভেক্টর ই ভেক্টর। জি ভাই। আর এই ধরো আমাদের আরেকটা ভেক্টর আছে, ধরো ডি ভেক্টর। এই ই এবং ডি এর কি হবে, একটা লব্ধি তৈরি হবে না? রাইট? একটা জি। ধরো 14 একক, হুম। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এইটা, এটা হচ্ছে ডি, বুঝছো? এই যে ডি দেখো হচ্ছে 18 একক এবং 30 ডিগ্রি আছে, তাই না? রাইট? 18 একক আর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে, বুঝছো? আর হ্যাঁ। এই ই আছে কত, ই আছে হচ্ছে 14 এবং 60 হয়। ডিগ্রি কোণে। তাহলে তোমরা বলো তো কি স্বাভাবিকভাবে এদের মাঝখানে মধ্যবর্তী কোণ কত? 30। 15। এই 15 হবে কেন? একটা হচ্ছে 60 ডিগ্রি এক্স এর সাথে আর একটা 30 ডিগ্রি, তাহলে কত হবে, 30 ডিগ্রি না এদের মধ্যবর্তী কোণ? জি ভাই। এটা হবে 30 ডিগ্রি। আচ্ছা তোমরা বলো তো আর এর মানটা কত হবে, লব্ধির মানটা কত হবে? লোক। বলো। 14 আর 18, 14 আর 18 আছে, আর হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কত 16 হবে? হবে। 3.926। 30.926 হচ্ছে লব্ধির মান। জি। আচ্ছা, হইলো। আচ্ছা একটুখানি, জি ভাইয়া, 30.9269। আচ্ছা ঠিক আছে। 9 to 6। আচ্ছা তাহলে এখন তোমরা একটু চিন্তা করো তো এই দুইটার তোমার এক্স এক্সিস বরাবর কম্পোনেন্ট আর ওয়াই এক্সিস বরাবর কম্পোনেন্ট বের করো তো। দুইটা রাশিরই এক্স এক্সিস বরাবর আর ওয়াই এক্সিস বরাবর কম্পোনেন্ট বের করো। বের হয়েছে?
বের হয়েছে? ডি এর জন্য এফ হ্যাঁ, ডিএক্স কত প্রথমটা সেভেন আসছে? রুট থ্রি কমা সেভেন আর এর দ্বিতীয়টা জন্য 8 রুট 9 আচ্ছা থামো, একজন একজন বলো, এফ ডিএক্স কত হয়েছে? ডি 9 ভেক্টরের জন্য কত আসছে? 9 3 9 রুট 3 কমা 9 দুইটা কত আসছে? 9 √3 রুট থ্রি। রাইট, 9 √3। আর এফ ডিওয়াই আসছে কত? 9 7 এফ টু এফ ডিওয়াই কত আসছে? 7 আসছে। 9 হ্যাঁ, 9 9 9 নাইন 9 আসছে। 9 9 আসছে তাই তো? আচ্ছা, আর এফ ই এক্স কত আসছে? 7 7। 7 আর এফ ই ওয়াই? 7 √3 7 √3। আচ্ছা আসলো। এখন দেখো, আমরা যদি এটাকে এখন কম্পোনেন্টে ভাগ করি, তাহলে দেখি তোমাদের সমান আসছে কিনা। দেখছো, এটা 15.6 একটার জন্য, আর একটা হচ্ছে 7, তাই না? আর এই যে এখানে আছে 9, আর একটা আছে কত আমাদের, 12.1। দেখো আমাদের যে সামিশন হবে, তুমি একটু সামিশন করে দেখো তো, তাহলে সামিশন অফ এফ আর, ধরলাম এদের লব্ধি কত হবে এফ আর, তাহলে এদের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট দুইটা যোগ হবে, মানে যেটা লব্ধি ভেক্টর হবে সেটা এই দুইটা ভেক্টরের এক্স কম্পোনেন্টের যোগফল হবে। কথা কি বুঝছো? তাহলে এই দুইজনের কম্পোনেন্টের মানে তোমার হচ্ছে এক্স বরাবর কম্পোনেন্টের যোগফল কত? 9 √3 প্লাস কত হবে? 7 না? 7 আর এফ আর এক্স বের হইলো, আর এফ আর ওয়াইটা কত হবে তোমাদের? 7 নাইন 9 প্লাস প্লাস 7 রুট সেভেন থ্রি। রুট থ্রি 9 plus 7 √3 এইখান থেকে কি এফ আর এর মান বের করা যায় না? এফ আর এর জি মানটা ভাই কত হবে? এফ আর এর মানটা √f(r(x) √f(r(x)² প্লাস f(r(y) স্কোয়ার হবে। কেন হবে? কেননা ভাই এইটার যদি এক্স কম্পোনেন্ট এই বরাবর হয়, ওয়াই কম্পোনেন্ট এই বরাবর হয়, এবং দুইটাই 90 90 ডিগ্রি ডিগ্রিতে আছে, তাহলে এটা কি অতিভুজের মান না? জি ভাই এটা আর এক্স, এটা আর ওয়াই, তাহলে এটা কি হবে? √(r(x)² প্লাস r(y)²। এই বোঝা গেছে না? কেউ বুঝো নাই? না নাই। বুঝলে আমাকে অবশ্যই বলবা যে ভাই বুঝি নাই। তাহলে আমরা এখন একটু সামিশন করি, দেখো যে সামিশন করলাম, তাহলে সামিশন করলে এরকম একটা ভেক্টর বের হইলো না? এই সামিশন করলে এরকম একটা ভেক্টর বের হইলো না? এটার মান কত? হ্যাঁ, 30.9 ভাইয়া বের হয়েছে না? এইখান থেকে এফ আর বের করে দেখো তো, এই কম্পোনেন্ট হিসাব করে এফ আর দেখে বের করো তো কি যে 30.9 হয় কিনা। এই দুইটার স্কোয়ার করে √ওভার করে দেখো তো কত আসে। জি ভাইয়া 30.9 30.9। কথা কি বুঝছো? তাহলে একটা জিনিসকে সামান্তরিক সূত্র ভাবেও আমরা করতে পারি, আবার কম্পোনেন্ট দিয়েও আমরা করতে পারি। এবং দেখো, এইটার যে 22.6 আসছে না এফ আর এক্স এর কম্পোনেন্ট, আর এটার কত আসছে বলো দেখি তোমার? কত আসছে? এফ আর ওয়াই কত আসছে? এফ আর ওয়াই আসছে মনে হয় 21.1, তাই না? এই দুইটা মান, এটা মনে হয় এটা, আর এটা আসছে কত? 22.6। কথা কি বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে? জি ক্লিয়ার? জি জি ভাইয়া ভাই। ঠিক আচ্ছা, তাহলে আমাদের আবার আমরা এটার কোণ কি নির্ণয় করতে পারবো? এই যে যে আমরা লব্ধি দুইটা পাইলাম, এই আর এর কোণ কি বের করতে পারবো এক্স অক্ষের সাথে? জি জি ভাইয়া ভাই। 10 থিটা তাহলে কি হবে? ট্যান ইনভার্স, এটা কি লম্ব, আর এটা কি ভূমি, আর এটা হচ্ছে তার অতিভুজ, তাহলে লম্ব ভাগ ভূমি না, তার মানে আর ওয়াই ভাগ আর এক্স না? হুম। জি ভাই তাহলে থেটার মানটা কত আসে বলো দেখি? এখান থেকে তো আর এক্স এবং আর ওয়াই আমরা বের করছি, তাহলে থেটার মানটা কত আসে? 43 এত 2 8 কি 33 পয়েন্ট? 43.08 43 43.38, তাই তো? 0 8 ফোরটি 08 43.08 ডিগ্রি। আচ্ছা, নাও, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা এক্স অক্ষের সাথে লব্ধিটাও কত কোণ তৈরি করবে। আচ্ছা, সামান্তরিক সূত্র দিয়ে আমরা কি কোণের মান বের করতে পারতাম না? কিন্তু কোণের জি মানটা কি ভাই। হইতো? হয় এর সাথে বের হইতো, নাইলে এর সাথে বের হইতো। অর্থাৎ
ডি ভেক্টরের সাথে বের হইতো, নাইলে ই ভেক্টরের সাথে বের হইতো, কোনটা? রাইট? হুম। হ্যাঁ, তাহলে তোমরা ওই সূত্রটা দিয়ে করো দেখি, ডি ভেক্টরের সাথে বেরটা করো দেখি। তাহলে ডি ভেক্টরের সাথে কোণ বের করার সূত্র কি ছিল? ট্যান থিটা ইজ ইকাল টু যার সাথে কোণ তার বিপরীতটা নেওয়া, তাই না? তাহলে আমাদের জি বিপরীতটা ভাই। কি? এই ই ই ই ই সাইন সাইন আলফা। সাইন আলফার মান ই কত? 30 সাইন ডিগ্রি। থিটা বাই ডি। জি ভাই। বাই ডি প্লাস ই কস আলফা। কস 30 ডিগ্রি। তাহলে করো দেখি, ই এর মান কত? 14, আর ডি এর মান কত? 18। তাহলে কত আসে? এখান থেকে থেটার মান কত আসে? আমি যে ভিন্ন ভিন্ন ভাবে করাচ্ছি, এটার কারণ আছে, বুঝছো? যে কোনো একভাবে তো করাই যায়, কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ভাবে করতেছি কেন? কেন করতেছি বলতে পারবা কেউ? যে কেন এত এত ভাবে আমরা কেন ট্রাই করতেছি একটা ভেক্টর বের করার? এর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কনসেপ্ট ক্লিয়ার, এবং সব সময় সব সিস্টেম আমরা ইউজ করতে পারবো না, কিছু সময় কিছু সিস্টেমের লিমিটেশন আসবে, তখন যেন আমরা বের করতে পারি। আর 2 নাম্বার, যেন একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে যে তুমি কি করতেছো, কেন করতেছো, কিভাবে করতেছো। এই প্রশ্নগুলোর আনসার যেন তোমার কাছে থাকে। বেশিরভাগ সময় ফিজিক্স আমরা এমন ভাবে পড়ি যে জিনিসটা আমরা জানি না কেন হচ্ছে, কিন্তু হুদাই একটা পদ্ধতি দিয়ে আমরা সমাধান করি, কিন্তু কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইটা কোনো রিজনিং নাই। এবং এই কারণে আমি প্রমাণগুলোও একটু দেখানোর চেষ্টা করি একাডেমিক লেকচারে, যেন প্রমাণ দেখে অন্তত বুঝতে পারো যে কোথা থেকে এই জিনিস আসলো। প্রমাণ মুখস্থ করার কিছু নাই, প্রমাণ মনে রাখারও কিছু নাই, কিন্তু অন্তত জানো যে এই সূত্রটা আসলে কোথা থেকে আসছে। আচ্ছা, তাহলে এখান থেকে কি বের হইলো? তেরো কত? দশমিক জিরো দিতে হবে। 13.08 হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে দেখো তো, এইটা ছিল কি পি এর সাথে কোণ না? 13.08 ডিগ্রি। তাহলে এইটা অলরেডি ছিল কত? 30। তাহলে আমাদের মোট মিলাই এক্স অক্ষের সাথে লব্ধির কোণ কত? 43.08 ডিগ্রি। বুঝছো? জি ভাই। তাহলে পারা যাবে। হ্যাঁ, আশা জি ভাই। করতেছি ইনশাল্লাহ পারা যাবে। আচ্ছা, এখন আসো, যে আমাদের তাহলে সামান্তরিক সূত্র দিয়েও তো আমরা বের করতে পারি, রাইট? কিন্তু সামান্তরিক সূত্র দিয়ে বের করার একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলাটা হচ্ছে যে ধরো এখানে আছে বল কয়টা? বল আছে ধরো তোমার 3টা। তাহলে কি তুমি সামান্তরিক সূত্র দিয়ে একবারে বের করতে পারবা? না, না ভাই। পারবা না। যদি সামান্তরিক সূত্র দিয়ে বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? 40 আর 50-এর ধর একটা লব্ধি বেরোইলো, সেই লব্ধির সাথে আবার 30-এর লব্ধি বের করে তারপর করতে হবে, মানে ডাবল স্টেপে করতে হবে, রাইট? জি ভাই। কিন্তু আমরা যদি তোমার হচ্ছে এখন উপাংশ দিয়ে বা কম্পোনেন্ট দিয়ে করি, তাহলে 3টা কেন, 4টা থাকুক, 5টা থাকুক, সব ক্ষেত্রে আমরা কি বের করতে পারবো না? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, তো ধরো এইরকম একটা ম্যাথ আছে যেটা হচ্ছে 60 ডিগ্রি, আর 40 নিউটনটা ধরো এর সাথে আছে 45 ডিগ্রি কোণে, আর এটা ধরো আছে হচ্ছে 75 ডিগ্রি কোণে। ঠিক আছে, এখন আমাদের বললো যে লব্ধির মানটা বের করে দেখাও, এবং একই সাথে লব্ধিটা কত ডিগ্রি কোণে আছে সেটাও তোমরা বের করে দেখাও। তাহলে কি আমরা কি বের করতে পারবো? জি ভাই। কিভাবে বের করব সেটা আগে একটু শোনো। সেটা হচ্ছে এই প্রত্যেকটার এক্স কম্পোনেন্ট আছে না? প্রত্যেকটার এক্স জি ভাই। কম্পোনেন্ট বলতে কি, এটা ধরো এ, এটা ধরো বি, আর এটা ধরো সি। আর আমার যে নতুন ভেক্টর তৈরি হবে, যেটা আমরা তৈরি করব আর কি, সেই লব্ধি ভেক্টরটা ধরো এই বরাবর ধরছি, যে এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর কি আর, ধরলাম। তাহলে এই এই যে যে প্রত্যেকটা ভেক্টর আছে, মানে এর যে কজ উপাংশ, বি এর যে কজ উপাংশ, সি এর যে কজ উপাংশ, এই সবগুলো মিলায় কি হবে? আর এর কজ উপাংশ। হ্যাঁ। আবার এ এর যে ওয়াই উপাংশ, বি এর উপায় উপাংশ উপাংশ আর সি এর ওয়াই উপাংশ, এটা কি হবে? আর ওয়াই, বা আর এর ওয়াই উপাংশ। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? না। কেন এরকম উপাংশ হইলো? কেননা ভাই মোট সরণ তো আমরা হিসাব করতেছি, বা মোট বলের পরিমাণ হিসাব করতেছি। তাহলে সবাই মিলে এক্স এক্সিসের দিকে যতটুকু মুভ করবে, লব্ধি কি করবে? এক্স এক্সিসের দিকে সেম পরিমাণ মুভ করবে। আবার সবার যে ওয়াই উপাংশ বরাবর যতগুলো লব্ধি হবে, মানে যে যতটুকু বল প্রয়োগ করবে ওয়াই অক্ষ বরাবর 3জন মিলে, সেটাই কি হবে? লব্ধির এক আর ওয়াই এক্সিস বরাবর তার উপাংশ হবে। বুঝছো? তাহলে এইটা যদি হয়, তাহলে আমরা বের করতে পারবো না এখন। তাহলে প্রত্যেকের এক্স কম্পোনেন্ট গুলো আমরা বের করতে পারবো না। তাহলে এ এক্স এর এক্স কম্পোনেন্ট কত হবে বলো দেখি?
এক্স এর মান কত হবে? 15। আরে 15। 15 হোক, আমরা একটু বড় করে করি। 30 cos 60 ডিগ্রি, রাইট? তারপর বিএক্স কত হবে? এই 40/√2। আরে 40/√2 না, তুমি কোন হিসাবে, 40 অ্যাঙ্গেল হিসাবে বলো। ও 40 cos 40 cos 45। 40 cos হবে। এখানেই দেখো ভুল করতেছো। দেখো এইবার তোমরা cosine একটা জ্ঞানজাম লেগাই ফেলছো। দেখো এইটা কি এক্স অক্ষের, লম্ব উপাংশ তো। এই থামো, এটা কি এক্স অক্ষের পজিটিভ দিক আর এটা কি এক্স অক্ষের নেগেটিভ দিক না? নেগেটিভ। হ্যাঁ। তাহলে তুমি যে 30 cos 60 কে ধরছো, তার মানে কি এই সাইড গুলো সব পজিটিভ ধরছো না, রাইট হ্যান্ড? জি জি ভাই। ভাই। তাহলে হ্যাঁ এইখানে যেই কম্পোনেন্টটা তৈরি হবে সেটা কি 40 sin 45 ডিগ্রি, রাইট? এক্স কম্পোনেন্ট, জি ভাইয়া। এক্স কম্পোনেন্ট হবে কিন্তু কত? ভাই 40, আগে শুনে নাও, হবে কত? 40 sin 45 ডিগ্রি। sin 45 কিন্তু এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ। আবার বলছে নেগেটিভ। পজিটিভ, কেমনে হবে? এটা এক্স অক্ষের বিপরীত দিকে টানতেছে না ও এক্স নেগেটিভ, হ্যাঁ। কম্পোনেন্ট? তাহলে অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। হয় তুমি নেগেটিভ দাও, এক, হয় তুমি নেগেটিভ দাও, না হলে তুমি পুরা কোণটা ধরো এক্স অক্ষের পজিটিভের সাথে। অর্থাৎ তুমি জি। হয় এইটা লিখতে পারো, নাইলে তুমি কি লিখতে পারো, 40 sin 90 + 45। বুঝছো কথা? 135। জি একশো ভাই। পঁয়ত্রিশ তখন কি এটা কি নেগেটিভ আসবে না? জি ভাই। জি, মান নেগেটিভ আসবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে অবশ্যই এক্স অক্ষের পজিটিভ নাকি নেগেটিভ দিকে তুমি দিচ্ছ, এটা একটা ভেক্টর। তাহলে তোমাকে এটা কিন্তু কনসিডার করতে হবে। এরপর কি হবে বলো দেখি, এরপরের কম্পোনেন্টটা সি এক্স এর মান কত হবে? ওইটার মান নেগেটিভ কেমনে হবে? কোনটার মান নেগেটিভ কেমনে 50। হবে? সাইন কোনটা? 40 sin 90 প্লাস 135। 45 কত হয়? ক্যালকুলেটারে বসাও দেখি এটা কত আসে। সাইন 135-এর মান কত আসে? নেগেটিভই তো আসে। তো নেগেটিভই তো আসবে। ওই নেগেটিভ আসছে ভাইয়া সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ না? না সেকেন্ড জি ভাই। কোয়ার্টে, ওটা কজ হবে না? কোনটা কজ হবে বলো দেখি। 40, ওটা ও 40 cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এক্স এর সাথে কজ আচ্ছা আচ্ছা ধরবেন। আচ্ছা, সরি 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 সরি, আমরা তো কোণ ধরতেছি হচ্ছে এক্স এর সাথে, ঠিকই আছে, সরি। হ্যাঁ হ্যাঁ। এটা তখন কজ ধরতে হবে, সরি। আমরা তো শর্টকাটে ইউজ হ্যাঁ করতেছি, cos। এটা তখন আমাদের কজ ধরতে হবে, বুঝছো? আচ্ছা, এটা জি। কেন তখন কজ ধরতে হবে? এটা কজ ধরতে হবে এই কারণে যে তুমি তো তখন কজ উপাংশ মানে পুরো থেটা না নিয়ে হিসাব করতেছো, বুঝো জি নাই? জি জি। তখন তুমি আসলে কম্পোনেন্টটা কোন অক্ষ বরাবর কল্পনা করতেছো, এই অক্ষ বরাবর। তুমি কিন্তু ধরে নিচ্ছ যে কম্পোনেন্টটা এইটার কম্পোনেন্ট এই বরাবর না, এই বরাবর, বুঝছো? মানে তুমি সবকিছু হিসাব করতেছো কি এক্স অক্ষের পজিটিভ দিক দিয়ে না? তাহলে এইটা যদি মানে এটা যদি থেটা হয় আর এইটা হচ্ছে কোণ, তাহলে এইটা কি কজ উপাংশই না এক্স অক্ষ বরাবর? জি ভাইয়া। তখন কি আর সাইন উপাংশ আসতেছে? আসতেছে না। আর আমরা যেভাবে কল্পনা করতেছিলাম যে এইটা হচ্ছে কত, থেটা, তাহলে এইটা কি হচ্ছিল, সাইন উপাংশ হয়ে যাচ্ছিল না? মানে 90 - থেটা, মানে কজ 90 - থেটা, তাহলে কি হয়ে যাচ্ছিল, সাইন উপাংশ হয়ে যাচ্ছিল না? জি জি জি। ভাই। বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝছি এটা কি, ভাইয়া। এটা কি কেউ বুঝছি ভাই। বুঝনি, এরকম কেউ আছো? থাকলে বলতে পারো। আচ্ছা তাহলে বুঝতে পারছো মেবি। আচ্ছা 40 sin 45। আচ্ছা এখন আমাদের এই সি এক্স এর মান কত হবে? এক্স এর মান ভাইয়া 50 cos 50 sin 15। এটা মাইনাস হবে, -50 sin 15। -50 sin 75। ও বাবারে, ভাইয়া cos যদি এটা হলে 195 হবে না? শোনো রে বাবা, এইটা এইটার সাথে কি 75 ডিগ্রি না? জি ভাই। তো এইটার যদি তুমি প্রজেকশন আঁকো তাই এইটা কি হবে? এইটা তো কজ উপাংশ হবে, এটা তো ভূমি হচ্ছে, তাই না? মানে যার সাথে কোণ সেটা তো ভূমি। তাহলে এইটা কি ভূমি হয়ে হ্যাঁ। যাচ্ছে না? তাহলে এটা তো ওয়াই জি এক্সিস এর ভূমি হচ্ছে। উপাংশ। আর এক্স এক্সিস এর উপাংশটা কত হয়ে যাচ্ছে, সাইন উপাংশ। হয় তুমি বলো যে 50 সাইন, 50 cos 45, মানে 50 cos 15, না হলে তুমি বলো কি 50 sin 75, দুইটা কি সেম না? জি সেম। তাহলে তুমি যে কোনো একটা ধরো। তো তুমি যদি থেটাটাকে ধরো 75, তাহলে এইটা কি হয়ে যাবে, তার সাইন উপাংশ এক্স এক্সিস বরাবর। এক্স এক্সিস এর নেগেটিভ দিক বরাবর কি হয়ে যাবে, তার সাইন উপাংশ না?
বুঝছো নাকি বুঝো নাই? যদি থেটা হয় এইটা 75, তাহলে এইটা কত, 15 না? আর যদি এইটা 75 হয় তাহলে এই বরাবর তার উপাংশটা কি হবে, কজ উপাংশ। আর এই বরাবর তার উপাংশটা কি হবে, সাইন উপাংশ। বুঝছো? কেননা এইটা জি কি ভাই লম্ব বুঝছি। না, এটা ঠিক। হচ্ছে তার লম্ব। তো এই কারণে আমরা ধরবো কি, আমরা যে কোনো একটা ধরো, যদি 75 ডিগ্রি ধরো তাহলে এটাকে ধরবা কি সাইন উপাংশ, এবং সেটা মাইনাস কেন হচ্ছে, এক্স অক্ষের নেগেটিভ দিকে যাওয়ার জন্য। আচ্ছা, সমান সমান আমরা কি লিখতে পারবো, আর এর কোন উপাংশ, আর এক্স কস উপাংশ। থেটা, আর কস cos থেটা। তাহলে আর কস থেটার আসলে ভ্যালু কত বেরোচ্ছে, এই পুরোটা হিসাব করলে ভ্যালু কত বেরোচ্ছে? এক মিনিট। -61, -61.58। -61.58। আচ্ছা, এখন দেখো যে এই থেটাটা কিন্তু এইখানে কিন্তু এই যে এইভাবে ধরতেছি আমরা, তার মানেটা কি, আমরা কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে তার উপাংশগুলো চিন্তা করতেছি সব, রাইট? মানে এই যে যে আটটা আছে এটা কি এক্স অক্ষের জি, পজিটিভ দিকের সাথে এক্স সবগুলো হচ্ছে কোণ না, পজিটিভ দিকে। পজিটিভ দিকের সাথে হুম। কোণ। So, আমরা এখানে কজ মানে কি, তার মানে এই দিক বরাবর তার একটা উপাংশ আছে, বুঝতে পারছো? মানে নিট উপাংশটা কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকে কাজ করতেছে, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, জি এখন ভাই আসো ক্লিয়ার। সাইন উপাংশগুলোতে। তাহলে এই ওয়াই এর ভ্যালু কত হবে? ওই 60 sin 30। 30 sin 60 ডিগ্রি, তারপরে ও 30 স্যার। 60 না? জি এটা ভাই। যদি 60 হয় তো এটা কি সাইন উপাংশ না? জি ভাই। লম্ব বরাবর কি তার সাইন উপাংশ, 60। যার সাথে কোণ সেটা কজ উপাংশ, কজের বিপরীতটা কি হবে, সাইন। তাহলে সাইন সাইন। 60 ডিগ্রি। তারপরে এটা কত হবে, 40। sin 60। এটা হবে ফোরটিরটা কি ভাইয়া হবে, বি ওয়াইটা কত হবে, প্লাস হবে না মাইনাস হবে? ভাই sin 60 টা আরেকবার বুঝা। আচ্ছা, জি ভাই এটা দেখো, বোঝান একটু। দেখো কোনটা কার সাথে আছে, দেখো কোনটা কার সাথে আছে, এইটার সাথে না, 60 ডিগ্রি না? তাহলে জি ওইখানে ভাই একটা এক্স কাট। অক্ষের সাথে। তাহলে এই এক্স অক্ষর সাথে যদি হয় তাহলে এক্স অক্ষ বরাবর তার উপাংশ কি হবে, কজ না সাইন? কস। কজ। কস। তাহলে কস। তাহলে ওয়াই এক্সিস বরাবর তার উপাংশ কি হবে, সাইন। 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 বুঝছো না, বুঝছো নাকি বুঝো নাই? এখানে এখানে ভাইয়া 3 ডিগ্রি হবে না? sin 30 হবে না? sin 30 কেন রে হবে বারে বাবা, কোণ তো 60, তাহলে কত হবে, কোণ তাহলে তো ওইটা 60। 30 sin 60 না? যদি তুমি ধরো যে এই কোণ, এই কোণটা ও কত, 30, এই বুঝছি কোণটা কত, বুঝছি। 30, তাহলে হয়তো কি, যদি এই কোণটা হয় 30, তখন আরে তুমি উপাংশ ওইটাও তো কি লিখতে কষ্ট। পারতা, যে 30 cos 30। বুঝো নাই? কস হ্যাঁ 30। জি ভাই 30 cos বুঝছি বুঝছি। 30ও যা, 30 sin 60 ডিগ্রিও তাই, সেম জিনিস। বুঝছো জি এবার? ভাই বুঝছি। আচ্ছা, হ্যাঁ থিটা বুঝছি। এবার এবার বি ওয়াই এর মানটা কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ, এটা কি ওয়াই অক্ষের নেগেটিভ। পজিটিভ দিকে টানতেছে নাকি নেগেটিভ দিকে টানতেছে? ওইটা পজিটিভ এক্স এর দিবে। পজিটিভ। এই দেখো, এইটাকে যদি আমি ভাগ করি তাহলে একটা উপাংশ এদিকে একটা উপাংশ এদিকে যায়, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে একটা উপাংশ এদিকে একটা উপাংশ এদিকে যায়, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে একটা উপাংশ এদিকে আরেকটা উপাংশ কোন দিকে যায়, এদিকে যায়, রাইট? হ্যাঁ, হুম। 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 তাহলে এইটা কি ওয়াই অক্ষের পজিটিভ দিকে টানতেছে না বি ওয়াইটা? পজিটিভ। জি তাহলে ভাই। এটা কি প্লাস হবে না? জি ভাই। আচ্ছা, প্লাস প্লাস। হইলো, এবার কত প্লাস হবে বলো দেখি? এইটা ছিল 40। 45 ডিগ্রি এটার সাথে, 40 cos 40। 45। 40 cos 135 45। 40 cos 45, 40 এই cos। যে এই যে এখন তোমরা সব ধরতে পারতেছো। আর সি এর মান, সি ওয়াইটা কি হবে, নেগেটিভ দিকে নাকি পজিটিভ দিকে? নেগেটিভ। 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 নেগেটিভ, তাহলে মাইনাস অবশ্যই মাইনাস হবে। আচ্ছা, তাহলে মাইনাস এটার মান কত হবে, 50 cos 75। 50 ফিফটি cos ফিফটি কস 75। 75। তাহলে কস যার সাথে হবে, মানে থেটা যার সাথে হবে তার সাথে কি হবে, কস উপাংশ হবে। তাহলে এইখান থেকে তোমাদের আর সাইন থেটার মান কত আসতেছে?
এটা মনে হয় পজিটিভ আসার কথা। 41.32। 41.32। তাহলে থ্রি টু। এতটুকু কি বোঝা গেছে, না এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন থাকলে তোমরা বলো যে ভাই এটা ভাইয়া কনফিউশন আছে। আর থিটার যে ওই পোর্শনটা আবার একটু বুঝাই দিলে ভালো আচ্ছা, হতো। এখন আসেন আমরা থেটার উপাংশ বোঝানোর জন্য এখানে একটুখানি, যেহেতু তোমাদের সবারই সমস্যা হচ্ছে, আমি একটু বুঝাই। ধরো এইটা একটা হচ্ছে আমাদের কি কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? জি আচ্ছা, ভাই। কোঅর্ডিনেট সিস্টেমে ধরেন এর সাথে একটা এইরকম একটা উপাংশ আছে, ঠিক আছে? এমন একটা কি আছে, উপাংশ আছে। এখন আমি কোণ দিলাম হচ্ছে এর সাথে। তাইলে বলেন তো এইখানে আপনি যে ত্রিভুজটা আঁকাবেন, এই ত্রিভুজের ভূমি কোনটা, লম্ব কোনটা? এই বরাবর ধরেন আমি এটাকে ব্লক করে দিলাম, এটা হচ্ছে হলো আমাদের ভেক্টর ছিল। তাহলে এর ভূমি কোনটা আর লম্ব কোনটা? ওয়াই অক্ষের সাথে থিটা যেটা ওইটা হচ্ছে এটা এর হচ্ছে ভূমি। এইটা কি ভূমি। ভূমি না এখন? এটা হচ্ছে এখন হ্যাঁ। ভূমি। ভূমি। আচ্ছা, ভূমি। আর এইটাই কি, এইটা যদি হয় আমাদের আর ভেক্টর, তাহলে এটাই কি আমাদের আর ওয়াই। আর এটা কি আমাদের আর এক্স না? আর এক্স। হ্যাঁ। আচ্ছা, এইটা যদি আর এক্স হয়, এটাকেও আমরা আর এক্স বলতে পারি, জি কেননা দুইটাই কি একই ভেক্টর না, একই মান একই দিকে যাচ্ছে, তাহলে একই ভেক্টর। জি 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 ভাই। তাহলে এটা জিরো, এটা ধরো এ, মানে ও এ, এটা ধরো বি, এটা ধরো সি বিন্দু, ঠিক আছে? তাহলে আমরা হুম। ত্রিভুজ ও বিসি নি। তাহলে ত্রিভুজ ও বিসি এর ক্ষেত্রে এটা যদি থেটা হয়, আর আমাকে মান বের করতে হয় যদি ও বি এর, তাহলে ও বি এর মানটা কি হবে? তাহলে আমরা বলতে পারি না যে ও বি, ও বি ভাগ ও ও এ, মানে ভূমি ভাগ অতিভুজ ইজ ইকাল টু কস থেটা, cos theta। জি ভাই। বলতে পারি? তো এখন জি আমাদের ওবিটা কি, ওবিটা কি আর ওয়াই না? জি হুম আর ও আর এটা কি আর না? তাহলে আর কস থেটা না? জি ভাইয়া। তার মানে থেটা যার সাথে হয় সেটা অলওয়েজ কি হয়, কজ উপাংশ কস। হয়। এবার কি বুঝতে cos পারছেন? উপাংশ হয়। কেননা সেটা কি হবে, জি। অতিভুজের সাথে আমাদের কস কে গুণ করে আমরা কি পাবো, ভূমি পাবো। এই হলেই কারণে cos আমরা না। বললাম যে হ্যাঁ। আর সাইন উপাংশটা বা আর এক্সটা আমরা কেমনে পাইতাম, আর এক্স পাইতে গেলে কি এ বি না? তাহলে এ বি ভাগ ও এ সমান সমান হুম। আমরা কি লিখতে পারতাম, সাইন থেটা। sin theta। তাহলে এ বিটা কি ছিল, আর এক্স। তাহলে আর এক্স ইজিক্যাল টু কি হইতো, আর গুণ সাইন থেটা। জি ভাইয়া, বুঝতে তাহলে এই পারছি। যে যে এই যে যেইটা আমরা লম্ব বা যার সাথে কোণ নাই, বা যার সাথে থেটা তার বিপরীত যে বাহুটা, সেটার সাথে কি হবে, আর গুণ সাইন উপাংশ তার। এবার কি উপাংশ। বুঝতে পারছেন? এটা জি কিন্তু ভাই। অনেক জায়গাতেই লাগবে, জি হ্যাঁ, ভাই। এটা অনেক জায়গাতে লাগবে, এটা একটু ভালো মতো মনে রাখবেন। নিউটনিয়ান বলবিদ্যাতেও এটা খুব ভালো আকারে লাগবে। তাহলে আমাদের যে কোনো একটা যদি আমরা এখন দিই যে এই হচ্ছে আমাদের আছে, এই হচ্ছে আছে, ধরেন কোনটা থাকলো হচ্ছে এর সাথে, তাহলে আর এক্সটা কোনটা, এটা। আর আর ওয়াইটা কোনটা, নিচ বরাবর না? জি জি ভাই। ভাইয়া। তাহলে জি। আর এক্স এর মানটা কি হবে, কস থেটা নাকি সাইন থেটা? সাইন সাইন। থিটা। sin theta, সাইন থেটা। sin theta। আর আর ওয়াইটা কি হবে, কস থিটা। cos theta, cos কস theta থেটা। আর cos theta। তাহলে কারণ আমরা আর ওয়াই হচ্ছে। রাইট, তাহলে এক্স অক্ষের উপাংশ বললেই যে কস বসাই দেওয়া যাবে তা না, আমাদের দেখতে হবে থেটাটা কার সাথে। কথা কি বোঝা গেছে? জি জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই সবগুলো মিলে আমরা দুইটা সমীকরণ পাইলাম, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ, রাইট? তাহলে এইখান জি। থেকে আমরা কিভাবে আর এর মান বের করব? আর এর মান বের ভাগ করার আগে করে আমাদের, দিলেই হয়ে যায়। আচ্ছা, করে ভাগ করে দিলে আমরা কি পাবো, আর আর তো কাটা যাবে, তাহলে টেন টেন থেটা থিটা পাবো। দিলে আর টেন থেটা কস পাবো, দিলে হচ্ছে আর এর মান পাওয়া যাবে। রাইট। তাহলে আর এর মানটা এখানে টেন থেটার মানটা কত হবে, টেন থেটার মানটা হবে হচ্ছে 41.32 ভাগ মাইনাস অফ 61.58। 61.58। তাহলে পরে এটার থিটা। মান কত হবে, থেটার মানটা কত হবে? -33.86। -33.86, তাই তো? জি জি। ভাই। আচ্ছা, এখন বলেন তো এই যে যে আরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করে আছে তাইলে? 90 মাইনাস ওইটা।
চিন্তা ভাবনা করে বলো। এটা কি বের করাটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে না প্লাস মাইনাস থাকলে? কোনটা ভাইয়া? আমি জি জি বললাম ভাই। যে এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, এটা কি এখন একটু বের করা কমপ্লেক্স হয়ে যাচ্ছে না? 180 থেকে বিয়োগ করলে হয় না? তিনশো কমপ্লেক্স ষাট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, জিনিসটা কমপ্লেক্স হয়ে তো যাচ্ছে, জিনিসটাকে আসলে আমরা একটু সহজভাবে কল্পনা করি। আর এক্স এর মান হচ্ছে মাইনাস, তাইলে এটা এক্স অক্ষের কোন দিকে অবস্থিত? এই দিকে না? জি ভাইয়া। আর আর ওয়াই এর মান হচ্ছে পজিটিভ, তাহলে এটা কোন দিকে অবস্থিত? এই দিকে অবস্থিত। তাহলে আমাদের লব্ধিটা কোন বরাবর আছে? এই বরাবর আছে না? জি। হ্যাঁ। এই লব্ধিটা কোন বরাবর আছে? এই বরাবর আছে না? জি ভাইয়া। তাহলে আমি ধরো দুইটার মানকেই পজিটিভ ধরে নিলাম, মানে এটার পরম মান ধরে নিলাম। এটার কি করলাম, আমি পরম মান ধরে নিলাম। তাইলে আমার থেটাটা যেটা বের হবে সেটা কি এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর না? জি ভাই। না বুঝলে এখনো বলো যে ভাই বুঝিনি। আমরা বুঝতেই পারতেছি যে এইটা অবস্থান করবে কি সেকেন্ড কোঅর্ডিনেট বরাবর আরটা। এবং জি আমরা ভাইয়া। যদি দুইটাই পজিটিভ নিই তাতেও কি আমাদের কোনো সমস্যা আছে? এটা হচ্ছে ভূমি আর এক্স, আর এটা হচ্ছে কি আমাদের লম্ব আর ওয়াই। তাহলে এই থেটাটা কি হবে? টেন ইনভার্স আর ওয়াই ভাগ আর এক্স। তো এটার যদি মডুলাস চিহ্ন নিয়ে এইটার কোণের মান কত আসে? মডুলাস চিহ্ন নিয়ে কোণের মান কত আসে? প্লাস 33.86। কত? কত আসতেছে থেটার মান? 33.86। 33.86 ডিগ্রি। তাহলে এখন আমরা বলতে পারবো এটা আসলে কি এক্স এর এক্স অক্ষের সাথে এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে কোণ। কথা কি বুঝছো? নেগেটিভ জি দিকের সাথে। অথবা আমরা কি করতে পারতাম, এই যে 180 ডিগ্রি মাইনাস 33.86 করে কি করতে পারতাম, থেটার মানটা বলতে পারতাম। জি ভাই। বোঝা কি গেছে? জি। তাহলে এইভাবে একটু চিন্তা করে বের করবা, তাহলে তোমাদের জন্য কনফিউশন অনেক কমে যাবে। আর না হলে বারবার এই 180 ডিগ্রি, এটা যদি থার্ড কোঅর্ডিনেটে আসতে আসতো তাহলে অন্যভাবে চিন্তা করা লাগতো। তো সহজভাবে আচ্ছা, আমরা চিন্তা করব। আচ্ছা, নেগেটিভ ট্যান থিটার মান তো, সরি, নেগেটিভ ট্যান থিটা হলে দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ ট্যান, আর চতুর্থ চতুর্ভাগে তো ট্যান নেগেটিভ, তাহলে বুঝবে কেমন এটা কোন সেই কোয়াড্রেন্ট। জন্যই তো আমরা বললাম যে আমরা চিন্তা করব কি হিসাবে, যে এক্স কোঅর্ডিনেটের মান পজিটিভ মানে কি হবে, নেগেটিভ মানে কি হবে, ওয়াই অক্ষের মান পজিটিভ মানে হবে কি, ওয়াই অক্ষের মান নেগেটিভ মানে কি। বুঝছো? এত জিওমেট্রির মধ্যে আমরা ঢুকবো না, কমপ্লেক্স জিওমেট্রিতে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা তাহলে আর এর মান কত হবে? আর এর ভ্যালু কত হবে, পারা যাবে? জি। কেমনে পারবো আমরা? থিটার এখানে মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিব তাহলেই। বসাই দিব, তাহলে আমরা পেয়ে যাব। অথবা আমরা আরেকটা কাজ কি করতে পারি, আর এক্স আর আর ওয়াই জানি, তাহলে রুট ওভার অফ 61.58 স্কোয়ার প্লাস 41.32 স্কোয়ার না? তাহলেও আর এর মান বেড়ে যাবে না? জি ভাইয়া। তাহলে আর এর মানটা কত বের হয়? 74.15। 74.15। তাহলে আমরা কি বের করতে পারবো, কম্পোনেন্ট হিসাব করে কি মান বের করতে পারবো ইনশাল্লাহ এখন? ইনশাআল্লাহ। জি জি ভাই। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসো আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। যদি কম্পোনেন্ট বুঝে যাও তাহলে আয়ত একক ভেক্টর বোঝাটা কোনো টাফ জিনিস না, কোনো টাফ জিনিস না। আচ্ছা, আমাদের এমনিতে একটা ঘনকের তল কয়টা? তিনটা। ঘরের কোনায় তল কয়টা? তিনটা না? জি ভাই। তাহলে আমাদের এর এই, তল তো 6টা। আচ্ছা মানে আমাদের সরি তল না, এক্সিস তিনটা, সরি। এক্সিস তাহলে চিনতে ভাই। এক্সিস তিনটা। তাহলে এই যে যে এক্সিস যে তিনটা আছে, তাহলে আমরা আসলে কি ত্রিমাত্রিক বা 3D একটা ব্যবস্থা, 3 ডাইমেনশনাল সিস্টেমের মধ্যে থাকি। তাহলে কোন একটা বস্তুর অবস্থানকে প্রকাশ করতে গেলে যদি আমরা কোন একটা ঘরের একটা কোণাকে আমরা মূল বিন্দু হিসাবে চিন্তা করি, তাহলে এক্স এক্সিস বরাবর সে কতটুকু গেছে, ওয়াই এক্সিস বরাবর সে কতটুকু গেছে, আর জেড এক্সিস বরাবর সে কতটুকু গেছে, এটাই কি তার অবস্থান বোঝাবে না? জি ভাই। হ্যাঁ। বোঝাবে। তা আমাদের এই যে সেম ভাবে আমরা যে বের করছিলাম যে ধরো এখন দুইটা এক্সিস আছে, তিনটা এক্সিস নাই,
দুই এক্সিসের একটা ভেক্টর, মানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটা ভেক্টরের কথা আমি চিন্তা করব। ধরো এই ভেক্টরটা আমি এই দিক বরাবর এইখানে আঁকাইলাম, তাহলে এ নিশ্চয় এক্স এক্সিস বরাবর কিছু দূর গেছে। জি ভাইয়া। ধরো জি এটা ভাইয়া। এক্স এক্সিস বরাবর কতটুকু গেছে, ধরে নাও 3 একক গেছে। তাহলে এইটা এক্স এক্সিস বরাবর গেছে 3 একক, আর ওয়াই এক্সিস বরাবর ধরো গেছে 5 একক। এরকম না একটা বিন্দু না? জি ভাইয়া। তাহলে সে যে 3 একক গেছে এক্স এক্সিস বরাবর, এটাই কি তার এক্স অক্ষের কম্পোনেন্ট না? জি ভাই। জি ভাইয়া। জি ভাই। এটাই কি তার আর এক্সটা না? হ্যাঁ। এবং এইটাকে আমরা যদি ধরে নিই যে এক্স অক্ষের কোন একটা বরাবর আমাদের একক ভেক্টর আছে হচ্ছে আই ক্যাপ, ওই যে এর আগের দিন যে আমরা আলোচনা করলাম, যেই বরাবর আমরা আই ক্যাপ ধরবো, তাহলে এইটা সে আসলে গেছে কতটুকু, 3 আই ক্যাপ পরিমাণ। 3 i cap। আর এটা সে গেছে কতটুকু, যদি ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর হয় ফাইভ 5 জে সিক্স ক্যাপ। তাহলে ভাইয়া, 5 জে ক্যাপ বরাবর। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। যদি সে উল্টা দিকে থাকতো, ধরো এইরকম একটা মান তৈরি করলো, যে সে গেছে হচ্ছে ধরো এক্স এক্সিস বরাবর গেছে হচ্ছে 4 একক, আর ওয়াই এক্সিস বরাবর সে গেছে ধরো হচ্ছে 4 একক, তাহলে তার একক ভেক্টরটা কি হইতো? ভাই -4 i ক্যাপ -4 জে ক্যাপ। মানে একক ভেক্টর না তো, তার যে ভেক্টরটা এটা ধরো ও আর ভেক্টর হইতো, সেই আর ভেক্টরটার মান কি হইতো, যে -4 i ক্যাপ -4 জে ক্যাপ, রাইট? জি ভাই। কেননা হ্যাঁ। সে গেছে কি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আর বার এক্স অক্ষের নেগেটিভ দিকে। তাহলে আমরা এইভাবে কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে পারবো না? জি। জি দ্বিমাত্রিক, হ্যাঁ। দ্বিমাত্রিক ব্যবস্থায় আমরা এখন দেখলাম, এইটাই যদি তিন মাত্রিক ব্যবস্থায় হয়, তাহলে কি জিনিসটা কি টোটালি সেম জিনিস না? জাস্ট জেড হুম এক্সিস হুম। বরাবর আরেকটা উপাংশ তৈরি হবে, যেটাকে আমরা কি বলবো, জেড, এবং সেই বরাবর একক ভেক্টরকে আমরা কি বলবো, কে ক্যাপ। সো ধরো এই 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 কে ক্যাপ। জিনিসটা এক্স এক্সিস বরাবর মুভ করছে কতটুকু, এক্স এক্সিস বরাবর মুভ করছে ধরো 4 একক, ওয়াই এক্সিস বরাবর ধরো মুভ করছে 5 একক, আর জেড এক্সিস বরাবর ধরো মুভ করছে 6 একক। তাহলে তার একক ভেক্টরটা কি হবে, 4 i ক্যাপ +5 জে ক্যাপ 5 জি। +6 কে ক্যাপ। বোঝা কি গেছে? জি তাহলে ভাই। এইটা দিয়ে কি যে কোনো একটা ভেক্টর কোন দিক বরাবর গেছে সেটা আমরা খুব ভালো মতো বলতে পারি না, যে এক্স এক্সিস বরাবর এতটুকু গেছে, ওয়াই এক্সিস বরাবর এতটুকু গেছে, জেড এক্সিস বরাবর এতটুকু গেছে। জি ভাই। এবং ধরো এখানে তোমার একটা আর ভেক্টর আছে, ঠিক আছে, একটা আর ভেক্টর আছে, তাহলে তুমি কি বলতে পারবা না যে তার এক্স কম্পোনেন্ট কতটুকু আলাদাভাবে? সেটা কতটুকু, এই যে 3 i ক্যাপ হলে তার এক্স কম্পোনেন্ট কতটুকু, 3, আর তার ওয়াই কম্পোনেন্ট কতটুকু, 5, রাইট? জি। এই কথা কি বোঝা যাচ্ছে জি নাকি ভাই। কিছু বোঝা যাচ্ছে না? যদি এতটুকু বোঝা যায়, তাহলে তোমরা একটু চিন্তা করে বলো তো এই আর এর মানটা কি হবে, √(x কম্পোনেন্ট+y কম্পোনেন্ট)। কেননা এটা কি অতিভুজ, রাইট? হ্যাঁ ভাই। তাহলে এটা যদি 3 i ক্যাপ +5 জে ক্যাপ হইতো, তাহলে এই আর এর যে ভ্যালু, আর এর ভ্যালু প্রকাশ করে কেমনে, এটা তো আর ভেক্টর, তাহলে আর ভেক্টরের ভেক্টরকে মডুলাস নিয়ে আসলাম, তাহলে কি হইতো, √(3)² + 5² দিলেই আমরা কি পাইতাম, এই আর এর মান পাইতাম না? জি জি ভাই ভাই। পাইতাম। পাইতাম। জি ভাইয়া। আচ্ছা, যদি পাই তাহলে খুবই ভালো, এটার মান কত আসে? √34। √34। আচ্ছা, আসলো 34 আসলো। তাহলে আবার এটার যে কত কোণ করে আছে সেটা কি আমরা বের করতে পারতাম? জি ভাই। কেমনে পারতাম? আর এক্স বাই ওয়াই ওইটা দিয়ে ট্যান থিটা দিয়ে। তাহলে tan−1 y/x, তাহলে ওয়াই এর মান কত, 5, মানে আর ওয়াই 5/3। তাহলে এখানকার কোনো পাওয়া যাইতাম না। জি ভাইয়া। হ্যাঁ। জি ভাই। তাহলে কোন কত আসতো, সামথিং একটা 59। মান ধরো আসতো, আসতো 59 দশমিক সামথিং আসতো, তাই তো? জি তাহলে ভাইয়া। আমরা কোন একটা ভেক্টর দেয়া থাকলে সেখান থেকে আমরা আবার আয়ত একক ভেক্টরেও আসতে পারবো না? ধরো আমাদের একটা ভেক্টরই দেওয়া আছে, যে এমন একটা ভেক্টর দেওয়া আছে যে ভাই এই বরাবর আছে হচ্ছে 5 একক, আর এই কোণটা হচ্ছে আমাদের ধরো 45 দিলে কেমন হয়ে যায়, ধরো 40 ডিগ্রি। তাহলে কি আমরা এটাকে আয়ত ভেক্টর আকারে প্রকাশ করতে পারবো একে?
পারবো? ওই যে আই ক্যাপ জে ক্যাপ আকারে প্রকাশ করতে পারবো? জি ভাই। পারবো। জি কিভাবে ভাই পারবো বলো দেখি। এটার এক্স কম্পোনেন্ট কত হবে? 5 cos 40। হ্যাঁ। এটার সাথে কি আই ক্যাপ গুণ না? জি ভাই। জি ভাই। প্লাস জি কি ভাই। হবে? 5 × sin 40। এর সাথে কি হবে? জে ক্যাপ গুণ। বুঝছো নাকি বুঝো নাই? জি ভাই বুঝছি। এই তাহলে কি পারা যাবে? জি ভাই যাবে। তাহলে যে কোনো একটা ভেক্টরকে আমরা কনভার্ট করতে পারবো, তার যদি মান এবং কোণ দেওয়া থাকে এক্স এক্সিসের সাথে, তাহলে সেখান থেকে আমরা আয়ত একক ভেক্টরে কনভার্ট করতে পারবো। আবার আয়ত একটা ভেক্টর দেওয়া থাকলে তার মান এবং কোণ কনভার্ট করতে পারবো। কোনো সমস্যা আছে? না। না। সমস্যা নাই। আচ্ছা, এইটাই যদি 3 এক্সিস বরাবর হইতো, তাও কি এইটা কি একটা মানে ঘনকের মতো হইতো? এবং এটা একটা কি ঘনকের ডায়াগোনাল হইতো না? মানে এ বি সি তার বাহু হইতো, আর এটা কি তার ডায়াগোনাল, মেন ডায়াগোনাল হইতো। তাহলে সেই ক্ষেত্রেও এটার মান কি হইতো? এ ভেক্টরের মান কি হইতো? √(a x²+ay²+az²। হ্যাঁ 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 এটাই। মানে জি এইটার ভাই। মানটা কি হইতো? এটা যদি আর ভেক্টর হয়, এটা যদি আর ভেক্টর হয়, তাহলে হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ দিস আর ভেক্টর? আর ভেক্টর ইজ ইকাল টু √(4² + 5² + 6²। সিম্পল জিওমেট্রি। এটাকে একটা ঘনক কল্পনা করে, এটা হচ্ছে কি সেই ঘনকের ডায়াগোনাল। বোঝা কি গেছে? জি জি। জি ভাই। এই আসলে কি বুঝেছো না কিছু বুঝোনি? মোটামুটি বুঝছি। মোটামুটি বোঝা গেছে তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এইবার আমাদের একটু গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা হচ্ছে আচ্ছা ভাই, কোণের থ্রি গ্যাঞ্জাম। ডাইমেনশনের ক্ষেত্রে একক ভেক্টরটা কোনটা হবে? 3 ডাইমেনশনালের ক্ষেত্রে এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আই ক্যাপকে আমরা বলছি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপকে আমরা কি বলতেছি উম, ওয়াই এক্সিস বরাবর না না, একক একটা ভেক্টর। ছিল না ওই যে তার মানকে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, ওইটা। এইটা তো এর আগের দিন ক্লাসে করছি না? তুমি কি আগের দিন ক্লাসটা করছো? মাঝখানে একটু চলে গেছিলাম, সমস্যা ছিল। তাহলে তোমার কি করা উচিত বলো? তাহলে তুমি যে পরে দেখোনি রেকর্ডেড ক্লাস, তুমি এখন আমাকে বলছো আয়তর ভেক্টর কি করে হবে। আচ্ছা, আয়ত ভেক্টর একটু পরে আসতেছি, সমস্যা নাই। ওইটা নিয়েও একটু আলোচনা করতে হবে, সমান্তরাল ভেক্টর শিখবো, তখন আমরা আলোচনা করব, সমস্যা নাই। আর তারপরে তুমি একটু ক্লাস লেকচারটা আগের দিন একটু দেখে নিও, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। এখন আসো যে আমরা এইখানে যতটুকু আমরা ছিলাম যে আর ভেক্টরের মান বের করা আমরা শিখলাম, কিন্তু ঝামেলাটা কোন জায়গায়? আর এর কোণ বের করাটা। এখন কি আর এক্সিস এর সাথে কোণ হবে? এর আগে যেরকম কোণটা তৈরি হইলো, মানে ডাবলে কোণটা তৈরি হইলো এক্স এক্সিস এর সাথে ওয়াই এক্সিস এর সাথে, এখন কি আর নির্দিষ্ট এক্সিস এর সাথে কোণটা একটু কল্পনা করাটা কঠিন না? জি জি ভাই। ভাই। এখন কিন্তু একটু কঠিন হয়ে গেছে। তো এখন যদি একটু কঠিন হয়, এটাকে চল আমরা একটা আলাদাভাবে কাইটে নিয়ে তারপর আমরা এটাকে একটু চিন্তা ভাবনা করি, ঠিক আছে? আসো এটাকে একটু কাইটে নি। এটাকে কাটলে তো আর সহ কাটবে, কাটুক। আচ্ছা আসো, এটাকে একটু আমরা চিন্তা ভাবনা করি। এখনো দেখো এটা 3 এক্সিস বরাবরের সাথে কোণ তৈরি হচ্ছে, একটা এক্স এক্সিস এর বরাবর কোণ তৈরি হচ্ছে যেটাকে আমরা আলফা বলতেছি, একটা ওয়াই এক্সিস এর সাথে কোণ তৈরি হচ্ছে যেটাকে আমরা বিটা বলছি, আর একটা কি জেড এক্সিস এর সাথে কোণ তৈরি হচ্ছে না, ভাইয়া। যেটাকে আমরা গামা বলতেছি। এটা কি কল্পনা করতে পারতেছো বা বুঝতে পারতেছো? খুব সুন্দর মতো আঁকানো। দেখো জেড এক্সিস এর সাথে কোনটা কি হবে? এই যে গামা। এই যে যেটা ওয়াই এক্সিস এর সাথে তৈরি হবে সেটা কি হবে? বিটা। আর যেটা আমাদের এক্স এক্সিস এর সাথে তৈরি হবে সেটা কি? আলফা। এটা কি বোঝা গেছে? জি ভাই। আমরা আসলে দ্বিমাত্রিক ভাবে একটু চিন্তা করি, চিন্তা করে ত্রিমাত্রিকে আসি। আমরা যখন এক্স এক্সিস বা ওয়াই এক্সিস এর সাথে কোণটা বের করলাম, যে ধরো এইটার কোণ আমরা বের করলাম, তো কোণটা আমরা বের করতেছি কি ট্যান দিয়ে, মানে লম্ব এবং ভূমি দিয়ে, রাইট? জি ভাইয়া। জি ভাই। কিন্তু এইখানে কি লম্ব আর ভূমি নির্ণয় করা একটু টাফ না? কারণ এখানে ভিন্ন ভিন্ন প্লেনে তো লম্ব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো একই জি সাথে ভাইয়া লম্ব লম্বা। আর ভূমি বের করাটা কিন্তু টাফ, কিন্তু একটা জিনিস সবসময় সেম থাকতেছে, সেটা হচ্ছে অতিভুজ। তুমি যেখানেই চিন্তা করো না কেন, এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস, অতিভুজটা তো সেম আছে, রাইট? এই বোঝা কি গেছে? হ্যাঁ হ্যাঁ। অতিভুজটা কিন্তু সেম আছে। তাহলে অতিভুজটা যদি সেম থাকে, তুমি এখন চিন্তা করো ডি একটা এক্সিস এর ক্ষেত্রে তুমি যখন থেটার মানটা নির্ণয় করবা, এটা ধরো তো হচ্ছে তার আর ভেক্টর। যে আর ভেক্টর সমান সমান আমরা কল্পনা করলাম যে আর ভেক্টর সমান সমান হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ।
রাইট? আচ্ছা, হুম 4 জে ক্যাপ। এখন আসো, এটা যদি হয় তাহলে আমাদের এই আর এর অতিভুজটা যেটা হবে, অতিভুজের মানটা আসলে কি হবে বলো দেখি? 5। 5। 5 হবে। 5। তাহলে আটটা আমরা পাইলাম কি করে? আর মডুলাসটা আমরা পাইলাম হচ্ছে √3² + 4² এই হিসাব করে আমরা পাইলাম হচ্ছে 5। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখো, এই এটার একটা ভূমি উপাংশ আছে না? ভূমিটা কোনটা? এইটা ও জি এ। তাহলে ও এ, এটা হল পাইলাম আমরা ওসি এর মান। আর ও এর মানটা আমরা কি হবে? ও এর আর মানটা হবে কত? কস্টে এই আর কস্তেটা দেয়া লাগবে নাকি 3 হবে? 3। ও 3 এই হবে এটা এখানে। যে 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 আর কস্তেটা বের করবা সে হচ্ছে বুকা, বুঝছো? তো 3 হবে না? তো তো দিয়াই আছে 3, 3 হবে। বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমরা যদি কস থেটা দিয়ে এটাকে প্রকাশ করতে চাই, কোন যে এক্স অক্ষের সাথে কোণ তৈরি কত হবে? এক্স এর সাথে কোণ তৈরিটা কি হবে? কোণ এ ও সি না? জি অ্যাঙ্গেল ভাই। এ ও সি না? জি ভাই। অ্যাঙ্গেল ও এ সিটা কি হবে? কজ ইনভার্স ভূমি ভাগ অতিভুজ। তার জি মানে কত? ভাই। 3/5। জি। এই 3/5 না? জি ভাই। হ্যাঁ, এইটাকে আমরা যদি ইন জেনারেল একটু প্রকাশ করতে চাই যে এটা আসলে কি হইল, যদি আর ভেক্টরটা এমন হয় xi ক্যাপ + y j ক্যাপ, এটা কি খুব বেশি পরিবর্তন হইল? এটা আর না এটা কি একই তার জিনিস না? মতো হয়ে যাবে এই বছরটা। একই জিনিস। জাস্ট আরবিটারি কনস্ট্যান্ট এক্স আর ওয়াই ধরে নিয়েছি। তাহলে এইখানে যেই কোণটা তৈরি হইলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সেটা আসলে কি হইলো? কজ ইনভার্স অফ কত হইলো? এটা কি ভূমি? তার মানে ভূমি মানে কি? এক্স ভাগ কি হবে? √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ছোট না, কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। তাহলে এইটা কোণ তৈরি হইলো কি? অ্যাঙ্গেল উইথ এক্স এক্সিস। অ্যাঙ্গেল উইথ এক্স এক্সিস। বুঝছো? আচ্ছা, যদি আমাদের বলতো অ্যাঙ্গেল উইথ ওয়াই এক্সিস, তাহলে কি হইতো? সাইন ইনভার্স দিয়ে এটা দিলে তো হতো। সাইন তো ওয়াই ইনভার্স বাই দিয়ে কি আমরা প্রকাশ করার দরকার আছে? আমরা কি করব? কস দিয়েই প্রকাশ করব কেবল। আমরা কি বললাম যে বেশি এখানে পেঁচাইতে গেলে, এখানে যদি বেশি কম্পোনেন্ট নিয়ে পেঁচাও তাহলে ত্রিমাত্রিকে যায় পুরা মাথা উল্টা পাল্টা হয়ে যাবে, বুঝছো? এটা তো ট্যান ইনভার্স দিয়ে, দ্বিমাত্রিক তো ট্যান ইনভার্স দিয়েও করা যায় সহজে। কজ ইনভার্সে কেন আনলাম জানো? ত্রিমাত্রিকে আমার অতিভুজ সেম, এটা আমরা প্রকাশ করতে পারি। কথা কি বোঝা যায়নি? জি ভাই, তাহলে উপরে তাহলে ওয়াই দিয়ে দিতে হয়ে তাহলে যায়। কি উপরে বুঝছো? কি হইলো? ওয়াই। উপরে ওয়াই কল্পনা করলেই হয়ে গেল যে তখন কি হবে আমাদের, যেই ভূমিটা হবে সেটা কি হবে? ওয়াই হবে না? আর এটা হবে না থেটা? হ্যাঁ ওয়াই। থেটা বা আলফা। এটা তখন থেটা হবে, ওয়াই এক্সিস এর সাথে অ্যাঙ্গেল। কথা কি বুঝছো? জি ভাই। তাহলে ওয়াই ভাগ √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এক্স বা ওয়াইটা কি? ভূমি হয়ে যাচ্ছে, আর এটা কি হচ্ছে? অতিভুজ হয়ে যাচ্ছে, রাইট? জি ভাই। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আলফাটা কি? এক্স অক্ষের সাথে কোণ না? জি ভাই। তাহলে আলফার মানটা কি হবে? কজ ইনভার্স অফ এক্স অক্ষ, এক্স এক্সিস বরাবর মান কি? এক্স বাই কি এক্স হবে? বাই √ওভার রুট অতিভুজের এক্স মান কত? স্কোয়ার প্লাস x² + y² + z²। ওয়াই। বিটাটা কি হবে? কজ ইনভার্স অফ, ওয়াই ওয়াই বাই। যেটা সেম, অতিভুজ যেটা ওইটা সেম। আর গামাটা কি হবে? সেম হবে, শুধুমাত্র এখানে কি হবে? জেড হবে, রাইট? জি ভাই। তাহলে কোন একটা একক ভেক্টর দেয়া থাকলে আমরা কি তার 3 এক্সিস বরাবর চিন্তা করতে পারবো যে কি কোণ তৈরি করবে সে? পারা যাবে? জি ভাই। শোনো, আমি যে আকারে তোমাদের পড়াচ্ছি, এই পড়া যদি তোমরা এটার ধরো 80% মনে রাখতে পারো, ধরো বোর্ড পরীক্ষায় 100-তে 100 পাবা, বুঝছো? বা যে কোনো পরীক্ষায় ক্র্যাক করতে পারবা। এমনি আমার ধারণা, মানে আমি যেহেতু পড়ছি এর আগে, মানে আমি তো অনেক অনলাইন টিচার বা অফলাইন টিচারের কাছে পড়ছি, বাট এত ধরে ধরে কেউ পড়ায়নি। তো আমার টার্গেট হচ্ছে আমি যেটা পাই নাই, আমার স্টুডেন্ট বা আমার কাছে, স্টুডেন্ট তো না, জুনিয়র যারা আছে তারা যেন অতটুকু আমি একটু শিখাতে পারি। তো এটা কি আমার কথাবার্তা কি বোঝা যাচ্ছে না? কিছু ধরা যাচ্ছে না? আর এটা যে পড়তেছো ম্যাথের ভেক্টর অধ্যায় ধরো পড়া হয়ে যাচ্ছে, বুঝছো?
ম্যাথের ভেক্টর অধ্যায়ে যা যা কনসেপ্ট আছে এর মধ্যে হয়ে যাচ্ছে, তো একসাথে দুই অধ্যায় পড়ে ফেলতেছে আর কি। আচ্ছা, তাহলে এতটুকু কি বোঝা গেছে? কি ভাই? এইটা নিয়ে কি কোনো ধরনের কনফিউশন আছে কিনা এখন তোমরা একটু আমাকে জানাও, যে ভাই এটা নিয়ে কোনো কনফিউশন আছে? নেই ভাই। কনফিউশন ভাই নাই, থ্রি কনফিউশন তে যদি কোন কেমনে উৎপন্ন হয়? কোণ তৈরি হচ্ছে এই যে এক্স এক্সিস এর সাথে। তুমি চিন্তা করবা কি জানো, ধরো একটু তো কোণ চিন্তা করাটা একটু কষ্টদায়ক। দাঁড়াও আমাকে, তাহলে আমাকে একটু মুখ দেখানো লাগবে বুঝছো। আমাকে একটু মুখ দেখালে তারপর আমি হচ্ছে এটা বুঝাতে পারবো। দেখো তো আমার মুখ দেখা যাচ্ছে কিনা এখন। ও, ল্যাপটপের ক্যামেরাই অন নাই। দেখা যাচ্ছে? হ্যাঁ, জি হ্যাঁ। ভাই। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। তো দেখা যদি যাই, তাহলে দেখো আমরা একটা বইকে কল্পনা করি, তাহলে এই বইয়ের ভেতরে কি একটা 3D ভেক্টর আছে না? জি। মানে এটা তিনটা এক্সিস আছে, দেখো এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এই যে বরাবর কি জেড এক্সিস। বা ধরে নাও যে এইটা এক্স, এইটা ওয়াই, আর এটা কি জেড এক্সিস। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি হয় এরকম যে এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, এখন এইখানকার যে ভেক্টরটা আছে এটা কি বইয়ের ভিতরে না, মানে এই পেজ খুলে এই বইয়ের মাঝখানে অবস্থান করতেছে? জি ভাই, কেন ভাই? মানে জি ভাই। কেননা এক্স অক্ষ ওয়াই অক্ষ, মানে এটা তার ফাঁপা না, ফাঁপা হলে নাই আমরা দেখাতে পারতাম যে ওই কাছের মধ্যে অবস্থান করতেছে। বাট এটা তো সলিড। তো যখন তোমার কোণ তৈরি হবে তখন তুমি ওই ভেক্টরটাকে একটু আগায় নিবা, মানে ধরো এক্স এবং ওয়াই এর সাথে কোণ তৈরি করতেছো, তাহলে এই জেড এক্স জিরো করে ফেলবা। জিরো করলে সেই বিন্দুটা কোথায় আসবে? এখানে আসবে না? এই প্লেনের উপরে আসবে না? প্লেনের উপর। হ্যাঁ। তখন তুমি এর সাথে কোণটা হিসাব করতে পারবা, যে এই প্লেনে আছে, এটা হচ্ছে সেই অতিভুজ, আর এটা হচ্ছে তার কোণ। কথা কি বুঝছো? সো কোন একটা এক্সিসের সাথে যখন আমাকে কোণ তৈরি করতে হয় 3D কোঅর্ডিনেটে, তখন আমাকে চিন্তা করতে হয় যে ওই কোণটার আরেকটা এক্সিস বরাবর মান জিরো হয়ে গেছে, এবং সেটা চলে আসছে কি এই অক্ষ বরাবর। আমার কথা কি বুঝতে পারছো? এমনি চিন্তা করলে জিনিসটা অনেক সহজ হয়, এভাবে চিন্তা না করলেও করা যায়, বাট তখন একটু চিন্তাটা কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আমার কথা আই থিঙ্ক বোঝা গেছে, কতটুকু বোঝা গেছে জানি না, বুঝতে কি পারছো? জি ভাই। আচ্ছা, এখন জি আসো ভাইয়া। আমরা যেখানে ছিলাম, আর এখানে একটু চিন্তা করতে পারবা যে কোনটা কেমনে তৈরি হয়েছে। যেমন ধরো এই বিটাটা তৈরি হয়েছে, বিটাটা তৈরি হয়েছে কি ওয়াই এক্সিস এর সাথে না? সো ধরে নাও যে এই 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 রেখাটা যায় জেড ওয়াই প্লেনের উপর যায় পড়ছে। জেড ওয়াই প্লেনটা কেমন, এরকম আয়তাকার না? সেই ধরো জেড ওয়াই প্লেনের উপর যায় পড়ছে, তাহলে পড়লে এরকম দেখতে হবে। তখন তার সাথে আমরা কোনটা তৈরি করতে পারি, বুঝতে পারছো? হ্যাঁ। অথবা তুমি আরেকভাবেও কল্পনা করতে পারো, যে এই কোণটা তৈরি হচ্ছে কার সাথে, এই যে এই প্লেনের সাথে। তাহলেও তোমার জন্য বোঝাটা সুবিধা হবে, বুঝছো? মানে যে কোনো ভাবে হোক একভাবে কল্পনা করলেই হইলো যে তিনটা এক্সিস আছে, তিন এক্সিসের সাথে কোণ তৈরি হচ্ছে। আচ্ছা, এর থেকে আমাদের এটা আরো জিওমেট্রিতে গেলে, 3D জিওমেট্রিতে গেলে, ওই যে ভেক্টর অ্যানালাইসিস, তারপর 3D জিওমেট্রি, ম্যাথমেটিক্স আরো ভালো মতো এটা বোঝার সুযোগ আছে। ফিজিক্সে এইগুলো নিয়ে আলোচনা করলে অনেক বিস্তারিত আলাপ হয়ে যাবে। আচ্ছা, এখন আসো আমরা আরেকটু কল্পনা করব। আচ্ছা, আমাদের মনে হয় এই পেজটা লাগতো না, স্লাইডটা বানাই রাখছিলাম। আচ্ছা, স্লাইডটা বানাই রাখছিলাম। আসো, আমাদের এখন এই যে যে কোণগুলো আমরা বের করলাম এগুলোকে বলা হয় হচ্ছে দিক কোসাইন। মানে কোসাইন দিয়ে বা কস দিয়ে আমরা প্রকাশ করতেছি না? সো যদি এরকম আমাদের একটা ভেক্টর থাকে এক্স আই, এ ওয়াই আই, এ জেড কে, তাহলে আমরা কি এখান থেকে বিভিন্ন কজ উপাংশগুলো, মানে কস আলফা গুলো বের করতে পারবো না? কজ আলফা, কজ বিটা, কজ গামা হুম। বের করতে পারবো না? তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো? ধরো তোমাদের একটা আর এর মান দেয়া আছে, কি করা আছে, আর দেয়া আছে, আর তিনটা কোণের মান দেয়া আছে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে ধরো আহ গামার মান দেয়া আছে ধরো 45 ডিগ্রি। তাহলে কি তোমরা বের করতে পারবা না এটাকে কি আয়ত একক ভেক্টর আকারে বের করতে পারবা না? কি হবে? হবে হচ্ছে আর কজ আলফা হ্যালো। আই ক্যাপ, রাইট, প্লাস আর কজ বিটা জে ক্যাপ। হ্যালো, হ্যালো বল। আচ্ছা, ওকে হচ্ছে একটু, ও মনে হয় ফোনে কথা বলতে বলতে আমাদের এর মধ্যে ঢুকে গেছে। যাই হোক, প্লাস কি হবে, আর কস গামা কে ক্যাপ, এরকম লিখতে পারবো না? জি ভাইয়া। আমরা দ্বিমাত্রিকের ক্ষেত্রে কি হয়েছিল, দ্বিমাত্রিকের ক্ষেত্রে একটা কোণ আর আর এর মান দিলেই হতো,
কিন্তু এখানে কি আমাদের তিনটা কোণ আর আর এর মান দেওয়া লাগবে না যদি আমাকে সেখানে একক ভেক্টর আকারে প্রকাশ করতে হয়? জি ভাই। বুঝতে জি কি ভাই। পারা গেছে? তো এই জি। কারণে এইগুলোকে আমরা দিক কোসাইন বা কজ আলফা কজ বিটা কজ গামা আকারে লিখি। যদিও তোমাদের এখানে নাই, বুঝছো। আই থিঙ্ক ইয়ের বইয়ে, তপনের বইয়ে একটু উল্লেখ করছে, সেলুর বইয়ে নাই। তপন স্যার আর কি, তপন স্যারের বইয়ে উল্লেখ করছে, সেলু স্যারের বইয়ে নাই। এই কজ আলফাকে অনেক সময় প্রকাশ করা হয় এল দ্বারা, কজ বিটাকে প্রকাশ করা হয় এম দ্বারা, আর কজ গামাকে প্রকাশ করা হয় এন দ্বারা, বুঝছো। মানে জাস্ট সাংখ্যিক ভাবে কজ আলফাকেই আমরা এল এম এন এভাবে তিনটা কোসাইনকে প্রকাশ করি। আই থিঙ্ক তোমাদের ভেক্টর জিওমেট্রি অধ্যায়ে যে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, ঠিক আছে। তো তখন তোমরা আরো করতে পারবা। তো আমি একটু আগে থেকে তোমাদের ধারণা দিয়ে দিলাম যে এইগুলোকে আলাদা আলাদা তিনটা এনটিটি এল এম এন আকারে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন আমরা ও যেখানে কোশ্চেনটা করছিল তার আগে আমাদের একটু আসো আমরা একটু আলোচনা করি যে ধরো এটা একটা এ ভেক্টর আর এটা একটা বি ভেক্টর, ঠিক আছে। এখানে কি আলোচনা করা আছে? ব্যাসার্ধ ভেক্টর, আচ্ছা আসো। এই লাইনটা না কল্পনা করলে ভালো হতো, আমরা এখানে একটু চিন্তা ভাবনা করি যে দুইটা আয়ত একক ভেক্টর থাকলে আমরা যোগ করব কেমনে সেটা আর কি। তো ধরো এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আমরা আঁকাবো। এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, তাহলে এটার লব্ধি কি হবে? মাঝ বরাবর না? জি ভাই। আচ্ছা, এতক্ষণ আমরা যে চিন্তা ভাবনা করতেছিলাম যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এতক্ষণ মান আর কোন দেয়া থাকছিল, অথবা আর এক্স আর ওয়াই আমরা বের করে করতেছিলাম। কিন্তু যদি এখন ডিরেক্টলি এমন দেয়া থাকে যে 3i ক্যাপ একটা ভেক্টর প্লাস ধরো 2j ক্যাপ, আর এখানে দেয়া থাকলে হচ্ছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এরকম একটা দুইটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এটার লব্ধি কি হবে? এটার লব্ধি কি হবে? লব্ধি ভেক্টর কত হবে? এটা এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, আর এটার লব্ধি হবে 5i ক্যাপ 6j ক্যাপ। হ্যাঁ ভাই ভাই কাছে দিবে। কেন হবে? ওই যে এক্স অক্ষের সাথে ওইগুলা যোগ আর ওয়াই অক্ষের সাথে ওইগুলা যোগ। রাইট। আমরা যে কিছুক্ষণ আগে আর এক্স প্লাস মানে এ এক্স প্লাস বি এক্স করছিলাম না, এক্স অক্ষের দুইটা কম্পোনেন্ট যোগ, এই কিছুক্ষণ আগে এক্স অক্ষের দুই কম্পোনেন্ট যোগ করতেছিলাম না। তো জি ভাই। এখানেও এক্স অক্ষের দুই কম্পোনেন্ট কত? 3 আর 2 না? 5। তাহলে 3 আর 2 মিলে কত হবে? 5i। 5। মানে সেম জিনিস, কিন্তু ওই যে যে ভেক্টর কিছুক্ষণ আগে আমরা কম্পোনেন্ট বের করলাম কম্পোনেন্টের মতোই, যে আমাদের জি এখানে কি ভাই। হলো, এক্স এর দুইটা যোগ হইলো 3 আর 2, আর ওয়াই বরাবর দুইটা মিলে ক্রিয়া করবে কত? 4 আর 2, তার মানে কত হবে? 6j। কথা কি বোঝা গেছে? তাহলে এ আর বি এর লব্ধি কত হবে? দুইটার যোগফল 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাহলে 2i ক্যাপ 4j ক্যাপ, তাহলে 5i ক্যাপ 6j ক্যাপ। তার মানেটা কি হইলো? আমাদের যদি এমন থাকে, যদি ত্রিমাত্রিকও থাকতো যে একটা ভেক্টর হচ্ছে x1i ক্যাপ প্লাস ধরো y1j ক্যাপ প্লাস ধরো z1k ক্যাপ, আরেকটা ভেক্টর দেয়া থাকলো x2i ক্যাপ প্লাস y2j ক্যাপ প্লাস ধরো z2k ক্যাপ, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলটা কি হবে? x1 plus x2 y cap। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটাই হচ্ছে তাদের লব্ধি ভেক্টর আর ভেক্টর, সমান সমান কি হবে? x1 প্লাস x2 আই I ক্যাপ cap। প্লাস y1 প্লাস y2 J জে cap। ক্যাপ প্লাস z1 প্লাস z2 কে ক্যাপ। কেউ কি বুঝো নাই? এমন কেউ আসো? আই থিঙ্ক সবাই বুঝতে পারছো যে এক্স অক্ষের কম্পোনেন্ট গুলো যোগ, ওয়াই অক্ষের কম্পোনেন্ট গুলো যোগ, জেড অক্ষের কম্পোনেন্ট গুলো যোগ, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এটা পারবো। এখন আসো সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? যে ধরো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এই যে ধরো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে থাকলো, তার মানে কি এরকম তিনটা এক্সিস আছে না? এরকম আছে না? তিনটা এক্সিস, আর এদের জি। একটা ভেক্টর ধরো আছে হচ্ছে এরকম। আচ্ছা ভাই, সব কম্পোনেন্ট হ্যাঁ বলো, বলো বলো বলো, কি কি যেন বলছিলা যে সব কম্পোনেন্ট কি হবে? না, সব
আচ্ছা, তোমার কথা তোমার কথাটা খুবই অস্পষ্ট আসতেছে, বুঝছো? আচ্ছা, তুমি না হলে ক্লাসের লাস্টে কোশ্চেন করো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আচ্ছা, তোমার আনসারটা না হলে একটু পরে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আসো যে আমাদের সমান্তরাল একক ভেক্টরটা আসলে কি বোঝায়। ধরো একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে আমাদের 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস হচ্ছে 5k ক্যাপ, এমন একটা ভেক্টর দেওয়া আছে। তো এমন যদি একটা ভেক্টর দেওয়া থাকে, তাহলে এইটা বরাবর একক ভেক্টরটা কি হবে? এই বরাবর একটা একক ভেক্টর না? মানে এতটুকু ডিস্টেন্সটা কি হবে, একক ভেক্টর না? জি ভাই। তাহলে এইটা যদি এ ভেক্টর হয়, এটার একক ভেক্টরটা কি হবে বলো দেখি? এটার একক ভেক্টরটা কি হবে? এ ভেক্টর ভাগ হচ্ছে, সরি, এ ভেক্টর ভাগ হচ্ছে এ ভেক্টরের মান, রাইট? জি তাহলে এইটা করলে কত আসে বলো দেখি, এটার মান কত আসে? √3, 4, 5 স্কোয়ার এরকম করলে কত আসে? √50। √50। তাহলে এটার যে একক ভেক্টর এ ক্যাপটা আমরা পাবো, সেটা কত হবে? 3/50 √50 i ক্যাপ প্লাস 4/√50 j ক্যাপ প্লাস 5/√50 k ক্যাপ না? ভাই। এটা আমরা পাবো। আর এ ভেক্টরের মানটা কত ছিল? √50। জি ভাই। দেখো, এইটাকেই যদি আবার তুমি এ ভেক্টরকেই পাইতে চাও, তাইলে কি হবে? তুমি জাস্ট এর মান গুণ করবা কার সাথে? এ ক্যাপের সাথে, তাহলে কি এ ভেক্টর পাওয়া যাবে না? এর আগের দিন আলোচনা করছি না? জি ভাই, করছিলেন ফার্স্ট ক্লাস। আচ্ছা, এখন দেখো, এই বরাবর কি আরো কিছু ভেক্টর থাকতে পারে না? ধরো এটার মান √50, ধরো 5 এককের এই বরাবরই একটা ভেক্টর আছে, এর সমান্তরাল বরাবরই একটা ভেক্টর আছে। তাহলে সেইটার একক ভেক্টর আর এই ভেক্টরের একক ভেক্টর সেমই হবে, এটাও কালকে আলোচনা করছি। হ্যাঁ। তো ধরো আমাদের বললো যে এ ভেক্টর দেওয়া আছে এরকম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এই এ ভেক্টরের সমান্তরাল একটা বি ভেক্টর বের করো, যার মান হচ্ছে যার মান হচ্ছে 7। পারা যাবে? আমাদের কি বললো? যে এ ভেক্টরের সমান্তরাল একটা বি ভেক্টর বের করো, যার মান হচ্ছে 7। তাহলে আমাদের কি করতে হবে? এ ক্যাপ বের করতে হবে। তাহলে এ এটা ক্যাপও তো যাবো, বি পুরোপুরি ক্যাপও তা, লেখা যায়। এ ক্যাপও তা, বি ক্যাপও তা, কেননা এরা দুজন কি সমান্তরাল। তারপর আমি কি করব? বি ভেক্টর বের করতে গেলে কি করব? জাস্ট এই যে বি এর মান গুণ করব কি ওই বি হ্যাঁ ক্যাপ হ্যাঁ, দ্বারা। ওই ক্যাপ। বোঝা কি গেছে? অথবা বি, এই যে ও যেটা বললো জি ভাই। যে বি ভেক্টর গুণ এ ক্যাপ, একই জিনিসই। তাহলে সমান্তরাল দুইটা ভেক্টর সমান্তরাল হওয়া মানে হচ্ছে দুইজনের দিকই এক, দুইজনের একক ভেক্টরও সেম। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আসো আমাদের আরেকটু জিনিস আছে, যে ধরো এখন আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা অবস্থান ভেক্টর দেওয়া আছে। এমন থাকে না যে একজন ব্যক্তি একদিকে যাত্রা করছে, আরেকজন ব্যক্তি আরেক দিকে যাত্রা করছে? সো ধরো একজন ব্যক্তি ও এ পথে যাত্রা করছে, আর আরেকজন ব্যক্তি ও বি পথে যাত্রা করছে। তাহলে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত? এরকম দিতে পারে না? জি ভাই। তাহলে ধরো ও এ বরাবর যে ভেক্টরটা আছে সেটার মান হচ্ছে তোমাদের i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। ওকে। আর আমাদের এই বি বরাবর যে ভেক্টরটা আছে সেটার মান ধরো 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে তোমরা বলো তো এ বি এর ডিস্টেন্সটা কত হবে? এ বি এর ডিস্টেন্স মানে কি? এ বি ভেক্টর না? ডিস্টেন্স না তো ডিসপ্লে, আচ্ছা ডিস্টেন্স, ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মেবি। আচ্ছা যাই হোক, এ বি ভেক্টরটা কত হবে? এ বি ভেক্টর হবে হলো টু। ও বি মাইনাস ও এ। কেন ও বি মাইনাস ও এ হবে? ওইটা ওই যে ওই ত্রিভুজের যে সংযোগ বিধি না কি যেন একটা আছে ওইটা নিয়ে। হ্যাঁ, ত্রিভুজের সংযোগ বিধি। দেখো, এই যে ও এ ভেক্টর শুরু হয়েছে, তারপর কি হয়েছে? এইটার প্রান্ত বিন্দু থেকে আরেকটা ভেক্টর সৃষ্টি হয়ে কি এ বি ভেক্টর গেছে না? তার মানে কি হবে? ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজিক্যালটা আমরা কি লিখতে পারি? প্রান্ত বিন্দু থেকে শেষ বিন্দু ও বি ভেক্টর। আমাদের এ বি ভেক্টর সমান সমান কি হবে? ও বি ভেক্টর
মাইনাস কি হবে, ওয়ে ভেক্টর। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? জি জি। ভাই। বোঝা কি গেছে? তাহলে ওবি ভেক্টর সমান সমান কি আছে আমাদের, 3 i ক্যাপ। তাহলে মাইনাস হবে i ক্যাপ, তার মানে কি 2 i ক্যাপ। এরপর কত আছে, 6 j ক্যাপ মাইনাস 2 j ক্যাপ, তাহলে কত ওকে হবে, 4 j ক্যাপ। আর মাইনাস মাইনাস 3 k ক্যাপ প্লাস k ক্যাপ, তাহলে কত হবে, -2 k ক্যাপ। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? জি। তাহলে এইরকম, এইটা কি শুধুমাত্র সরণের ক্ষেত্রেই হবে? এমন হইতে পারতো না যে ও বি ভেক্টর বরাবর একজন বেগে যাচ্ছে আর ও বি ভেক্টর বরাবর আরেকজন বেগে যাচ্ছে, ও এর কাছে ও বি এর মান কেমন দেখতে মনে হবে বা বেগ কেমন দেখতে মনে হবে? আরেকবার বলবেন ভাইয়া? বললাম যে ও এ ভেক্টর বরাবর একজন একটা বেগে যাচ্ছে, গাড়ি চালাচ্ছে, ও বি ভেক্টর বরাবর আরেকজন আরেকটা গাড়ি চালাচ্ছে। তো এ এর কাছে বি এর গাড়ি চালানো কত বেগে মনে হবে? তখনও কি সেম জিনিস হবে না? হ্যাঁ, জি ভাই। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? আই থিংক বুঝা গেছে, তাই না? তাহলে আমরা এই জাতীয় ম্যাথ দিলেও আশা করি পারবো। আশা করি পারলে আসো, তাহলে নেক্সট আসি। আচ্ছা, আমাদের আরেকটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, যে যেটা ওই যে আমরা বলছিলাম যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা আমরা যখন প্রকাশ করি, অর্থাৎ যখন আমাদের আর দেয়া থাকবে আর কি দেয়া থাকবে, থিটা দেয়া থাকবে, তখন আমাদের কি বলবো, মূল বিন্দুর সাপেক্ষে একটা ব্যাসার্ধ দেয়া আছে না, আর আরেকটা কি থিটা দেওয়া আছে। তো এই আরটাকে তখন আমরা কি বলবো, ব্যাসার্ধ ভেক্টর বলবো। বোঝা গেছে? তাহলে জি ভাই। এইভাবেও আমরা হিসাব করতে পারবো। এখন আসো আমরা এই তিনটাকে, এখন আমরা যা যা শিখলাম সবগুলোকে আমরা একটু মার্জ করি। মার্জ করে ধরো একটা ভেক্টর দেওয়া আছে এই বরাবর আর এই বরাবর। ধরো এইটার কোণ দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, আর এইটার কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। এইটার মান হচ্ছে আমাদের হচ্ছে 8, আর এটার মান দেওয়া আছে ধরো হচ্ছে 6। ঠিক আছে? বোঝা গেছে? এই বোঝা কি গেছে? জি ভাই। তাহলে সামান্তরিক সূত্র দিয়ে যদি এটা লব্ধি আমাদের বের করতে হয়, তাহলে আর কি হবে, √8 প্লাস 6 স্কোয়ার প্লাস প্লাস টু টু ইন্টু ইন্টু এইট এইট ইন্টু 6 ইন্টু cos 60 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে, এটার মান কত হবে? 2 √। আচ্ছা, এটা 60 হবে না তো, এটা তো 30 হবে। 30 হবে না? জি ভাই, cos 30 30 হবে। হবে, cos 30 হবে। তাহলে কত হবে মান? 13.53। 13.53। এবং এটার কোণ কত হবে? টেন এক্স, ইনভার্স এক্স অক্ষের সাথে কোণ বলবা। ট্যান ইনভার্স দিয়ে এক্স। কখনো করা যাবে? আচ্ছা, ও না না না। তোমরা একবারে করতেছো, আচ্ছা করো করো, ট্যান ইনভার্স দিয়েও করা যাবে, ওই যে কিউ দিয়ে, তাই না? জি ভাই। তাহলে একটু বসাও, দ্রুত বসাও। তাহলে ট্যান ইনভার্স কি হবে, ট্যান ইনভার্স কিউ এর মান কত, ধরো 8, তাহলে আমাদের 8 বাই 6 cos 30 ভাগ ভাগ 6 প্লাস 6 cos 8 ইন্টু সাইন সাইন 30। তাহলে 30। কত আসে, 47.1 এরকম। এটা সাতচল্লিশ না, দশমিক সরি মোটে বলছি কিন্তু ভাই, মানে হ্যাঁ হ্যাঁ, মোট। মোটেই মোটেই আমি জানতে চাইছি এক্স অক্ষের সাথে কত আসে। 47.19। 47.19। এটা আসছে কি এক্স এক্সিসের সাথে, তাই না? জি ভাই। এক্স এক্সিসের সাথে। আচ্ছা, যদি আমরা উপাংশ দিয়ে এই সেম প্রবলেমটা করতাম, তাহলে আমাদের আর এর ভ্যালুটা আমরা কেমনে পাইতাম? আর এক্স আমাদের হিসাব করতে হইতো, সেই আর এক্স এর মান কত হইতো, আর এক্স এর মান হয়তো হচ্ছে 6 cos 30, রাইট? tan ইনভার্সের এটা উপরে 8 sin 30 ডিগ্রি হবে না? বুঝি নাই। আচ্ছা, একজনের মাইক্রোফোন থেকে খুব বাজে সাউন্ড আসতেছে, হ্যাঁ, সিমাইতের মনে হয় একটু বাজে সাউন্ড আসতেছে। আচ্ছা, আপনি বলেন, আপনি কি বলতে চাইলেন তখন? আচ্ছা, কি বলতে চাইলো জানি না। আচ্ছা, এখানে কি উপাংশ দিয়ে যদি আমরা করতাম তাহলে আর এক্স এর মান কত হতো, তোমার হচ্ছে 6 cos 30 cos প্লাস 30
এই এই 8 cos 60 ডিগ্রি। হ্যাঁ ঠিক। আর আর ওয়াই এর ভ্যালু কত হইতো? আর ওয়াই এর ভ্যালু হইতো হচ্ছে 6 তোমার sin 6 sin 30 16 sin theta। প্লাস সাইন 60। আর আর এর মান হয়তো কি √(r(x)² প্লাস আর ওয়াই স্কোয়ার। তাহলে এটার প্লাস ভ্যালু কত হইতো? 60 মান কত আসতো? ও ওঠো, কত আসতো এটা? খাও তুমি খাই ফেলো, আমার খাইতে তো দেরি এই আছে। আর এর মান কত হইতো? এই কেউ বের করতে পারোনি এতক্ষণে? বাই করতেছি। আচ্ছা, করে দেখবা যে সেমি আসতেছে, বুঝছো? করে দেখবা যে সেমি আসার কথা। না আসলে কোন একটা ক্যালকুলেশনে ভুল আছে। আচ্ছা, তাহলে ও এ ভেক্টর সমান সমান কি হইতো? ও এ ভেক্টর সমান সমান এই সেম জিনিসেরই কি হইতো বলো দেখি। 6 cos 30 i, 6 cos 30 i প্লাস প্লাস 8 সিক্স cos 60 sin 60 ইনটু জে। সাইন 60 কেন হবে রে বাবা? সাইন 30 30 হবে না? তুমি ওবের ওখানে ক্ষেত্রে কেন কল্পনা করতেছো? এইটা না লম্ব, তো সাইন 30 হবে হ্যাঁ না? জি sin 30 এই ছোট ইনটু ছোট জে। জিনিস ভুল করবা না। এই ছোট ছোট জিনিস ভুল করলে মানে জীবনে বিপদ আছে, বুঝছো? cos 60 ডিগ্রি আই, তাই না? প্লাস কত হবে আমাদের 8 sin 60 ডিগ্রি জে। তাহলে এই ও এ ভেক্টর আর এ বি ভেক্টরটা কত হয় বলো দেখি। মান কত আসে? এই দুইটা করলে কত আসে? আর ও বি ভেক্টর কত আসে বলো? ও এর আসছে 3√3 + 3। 3√3i+3j, তাই না? 3 j ক্যাপ, হ্যাঁ। আর এটা কত আসে? 4i ক্যাপ প্লাস 4√3 j ক্যাপ। 4√3 j ক্যাপ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যে ভেক্টরটা বের হইতো, লব্ধি ভেক্টরটা বের হইতো, এই দুইটার কি যোগফল হইতো না? জি ভাই। তাহলে ফোর জি প্লাস 3√3i প্লাস 3 + 4√3i, 3j। এবং এখান থেকে আমাদের মান বের করতে পারতাম না আমরা? আর এর যে ভ্যালু ভ্যালু বের হইতো, সেই ভ্যালুটা কত হইতো? √4 + 3√3 হোল স্কয়ার 3√3 প্লাস 3 + 4√3 হোল স্কয়ার। কত আসতো মান? 13.53। এটারই আমরা আবার থেটা বের করতাম কিভাবে? এটার আমরা থেটা বের করতাম কিভাবে? মানে এটা কি আর ওয়াই, তার মানে কি হইতো? tan−1 of 3 + 4√3 ভাগ 4 + 3√3। সেখান থেকে মান কত বের হইতো? পানি নাই হচ্ছে দাঁড়ান। বোঝা গেছে? এই বোঝা কি গেছে? তাহলে আমরা যেই পদ্ধতিতেই বের করি না কেন, যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি কি তিনটা পদ্ধতিতেই বের করা যায়। সামান্তরিক দিয়েও বের করা যায়, উপাংশ দিয়েও বের করা যায়, একক ভেক্টর দিয়েও বের করা যায়। কথা কি কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? জি ভাই বুঝছি। এই পারা কি যাবে? জি জি ভাইয়া। ভাই। ইনশাল্লাহ পারা যাবে। আচ্ছা আসো, এরপরে আমরা একটা আলোচনা করি। ধরো এইরকম একটা জিনিস দেওয়া আছে, এই অঙ্কটা কি করছো তোমরা? এটা করতে পারি না আমি। আচ্ছা, ভাইয়া আমি বুঝতে পারি নাই। সাম্য অবস্থায় থাকা মানে কি? তিনটার লব্ধি কত হবে? 0 হবে। তিনটার লব্ধি জি কত হবে? ভাই। 0 হবে। আচ্ছা ধরো এইগুলো আসলে কেমন ভাবে আছে, এমন আছে না যে এই যে তিনটা ধরো লব্ধি আছে, এরকম আছে না? এরকমই তো আছে। মানে এরকম তিনটা ধরো বল আছে, তারা তিনজন মিলে লব্ধি কত? 0 তৈরি করবে, রাইট? এই কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এটা রেসপন্স করবা। মানে যে কোনো জায়গায় জি ভাই তিনটা বুঝছি। বল আছে, বল মিলে
তিনটা মিলে লব্ধি জিরো করছে, মানে তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে জিরো, তার মানে সাম্য অবস্থায় আছে। তো এখানে একটা কায়দা আছে, বলো তো কি এখানে কোণ তৈরি করছে কার কার সাথে? পি আর পি এর সাথে না? মানে পি আর পি এর সাথে কোণ চাইছে না? মোট তো কোণ আছে মোট কয়টা? তিনটা, আমরা বড় অর্থে বলতে পারি পি আর পি এর সাথে, পি আর রুট থ্রি পি এর সাথে, পি আর রুট থ্রি পি এর সাথে। তিনটা কোণ তৈরি হবে না? তার মধ্যে আমাদের চাইছে কি পি আর পি এর সাথে কোণ, জি রাইট? ভাইয়া। পি আর পি এর সাথে কোণ চাইলে যেটা বাকি থাকে সেটাকে আমরা একদম এক্স এক্সিস এর ধনাত্মক বরাবর ধরি। কোনো সমস্যা আছে? ধরো এই জিনিসটাকে, এই সিস্টেমটাকে যদি এরকম ঘুরায় এক মাথাটাকে এক্স এক্সিস এর পজিটিভ দিকে ধরতাম, তাহলে কি কোনো সমস্যা হতো? না। কোনো সমস্যা হতো না। তাহলে ধরি নাও এইটা কি আছে, রুট থ্রি পি, না। ঠিক আছে? তাহলে এইটা যদি রুট থ্রি পি হয়, তাহলে পি আর পি মিলে নিশ্চয়ই এদিকে বিপরীত দিকে আছে, এরকম আছে না? জি ভাই। আচ্ছা, এরকম যদি থাকে, তাহলে এখন কল্পনা করো তো ভাই, যে এই পি আর পি যদি থাকে এরকম, তাহলে এই পি আর পি এর লব্ধি নিশ্চয় নিশ্চয় একদম এর বিপরীত বরাবর হবে, এই রুট ওভার থ্রি এর বিপরীত বরাবর হবে এই দুইজনের লব্ধি। এবং কার সমান হবে? রুট থ্রি পি এর সমান হবে। জি ভাইয়া। এই পি আর পি এর যে লব্ধি হবে, এই লব্ধিটা কত হবে? এই রুট ওভার থ্রি পি এর সমান হবে এবং বিপরীত হবে। এ বুঝা কি যায়নি? বুঝতে পারছো? আরেকবার। বললাম ধরো প্রথমে আমরা রুট থ্রি পি যেটার সাথে কোণ তৈরি হচ্ছে না, তাকে আমরা এরকম করে ঘুরায় লিখলাম এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর, আর বাকি দুই পি কে আমরা এর বিপরীত সাইডে স্থাপন করলাম। তাহলে এই দুই পি এর যে লব্ধি হবে সেইটা আর কি হবে, এই রুট থ্রি এর একদম পিছন বরাবর, এবং কি হবে? সমান হবে। নাহলে কি কোনোদিন এই তিনজনের লব্ধি জিরো হয়? না ভাই, না ভাই। থিটার মান 60 বের হয়। অবশ্যই, আরে থিটার মান যাই ইচ্ছা তাই বেরোক, আগে এটা বুঝো। তাহলে হইলো, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা থেটা ধরে নিলাম। তাহলে পি আর পি এর লব্ধি কত? রুট থ্রি পি। তাহলে আমরা যদি হয়, তাহলে আর স্কোয়ার সমান সমান কি হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ কজ আলফা না? তাহলে দেখো কস থেটা। তাহলে এখানে আর এর মান কত? রুট থ্রি পি। তার মানে কি থ্রি পি স্কোয়ার ইজিক্যাল টু কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার ইন্টু কি কস থেটা। তাহলে এখান থেকে কি হবে? টু পি স্কোয়ার কমন যাবে, তা থ্রি পি স্কোয়ার ইজিক্যাল টু টু পি স্কোয়ার কমন ওয়ান প্লাস কস থেটা। তাহলে এখান থেকে কি থেটার মানটা বের করা যাবে না? জি ভাইয়া। বের করা কি যাবে? যাবে, আই থিঙ্ক যাবে, তাই না? তাহলে এখান থেকে থেটার মানটা বের করে ফেলবে। বোঝা গেছে? নাকি এটা করে দেওয়া লাগবে? ভাইয়া না বুঝতে ভাই, পারছি। মানে থ্রি বাই টু, তাহলে 0.5 আসে, 0.5 ইজিক্যাল টু কস থেটা, এরকম আসে এটা সমাধান করলে। পারলে তো খুবই ভালো। নেক্সট। আচ্ছা, এটা কি পারবা তোমরা? দেখো দেখি। দুইটি বল সমকোণে, আচ্ছা আমরা তো আজকে নদী নৌকার ম্যাথে যাইতে চাইছিলাম, কিন্তু নদীর নৌকার ম্যাথে আল্লাহ জানে যেতে পারবো কিনা। ভাই এটা যত, একটু করে দিন। আচ্ছা এটা দেখো তো কেউ পারবা কিনা। ভাই দুইটা বলের মানই সমান হবে না? জি ভাইয়া পারবো। বল জি ভাই দ্বয়ের পারবো। সমষ্টি কত বলছে? কত বের হবে দেখো দেখি। 2√7 হবে। আরে বাবা, এখানে তো যোগফল চাইছে। যোগফল কত হবে দুই বলের? 2√7 2√7? 2√7 হলে ভুল করিস। আচ্ছা দেখো, যখন সমকোণে ক্রিয়ারত আছে তখন কস থেটার মান কত? জিরো। এটা কি কস থেটার মান কি জিরো না?
√7 জিরো না? জিরো যদি হয় তাহলে আমাদের আর স্কোয়ার সমান সমান কি বলতে পারি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রাইট? বলতে পারি। আচ্ছা ভাই, এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন ছিল না যে দুইটা উম, মানে দুইটা ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে থাকে তাহলে তাদের লব্ধি ওই ভেক্টর দ্বয়ের যে কোনো একটার মানের সমান। হ্যাঁ। তো ওই অনুযায়ী তো 2√7ই হয়। 5 তো হবে ভাই। এখানে কি বলিছে যে লব্ধি আর ওই দুইটা বল সেম? 120 ডিগ্রি তো দেওয়া আছে। তো 120 ডিগ্রি থাকলো, 120 ডিগ্রি থাকলে তো কি হয়েছে? এখানে কি বলিছে যে 60 ডিগ্রিতে লব্ধি হবে, মধ্য বরাবর লব্ধি হবে, বলিস নাকি? না। তো লব্ধি তো 65 ডিগ্রিতেও তো হতে পারে। আচ্ছা দেখো, আর স্কোয়ার ইজিক্যাল টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না? কেননা কস থেটার মান কত, জিরো হয়ে গেল না? মানে কস থেটার মান 90 ডিগ্রি হলে জিরো হয়ে যায়। তাহলে √13 স্কোয়ার মানে কি 13। তো 13 ইজিক্যাল টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বোঝা গেছে হুম। এতটুকু? জি ভাই। আচ্ছা, আরেকটা কি বলছে যে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকা, 120 ডিগ্রি কোণে যদি ক্রিয়ারত থাকে তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq এক কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির মান কত? -হাফ, রাইট? তার মানেটা কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ ইজিক্যাল টু কত হবে? 7। এতটুকু বোঝা গেছে? হুম। এতটুকু যদি বোঝা যায় তাহলে বলো দেখি, এটা ধরো 2 নাম্বার ইকুয়েশন আর এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। তাহলে এখান থেকে যদি আমাদের বের করতে হয়, আমাদের বের করতে হবে কি পি প্লাস কিউ এর মান, হুম। রাইট? পি প্লাস পিকিউর মান আলাদা ভাবে কিউ বের এর করলে মান, হয় না? পি আর কিউ এর মান আলাদা আলাদা করে বের করতে গেলে জীবন বের হয়ে যাবে, বুঝছো? ডিরেক্টলি বের করা যাবে, পি প্লাস কিউ এর মান এমনি বের করা যাবে। হ্যাঁ, পি প্লাস কিউ এর মান বললাম এমনি বের করা যাবে। এখন দেখো যে এখানে 13 আছে, তাহলে পি কিউ এর মান যেটা আছে সেই পি কিউ এর মান কত হবে? সেটা P- হ্যাঁ, পি কিউ এর মান হবে হচ্ছে 13 - 7, তার মানে 6। মানে এখান থেকে এটা বিয়োগ দিলাম, তাহলে পি কিউ এর মান বেরোয় না? হুম। 1 - 2 করলে তার 6 বের হয়। এখন ভাইয়া দেখো আমাদের, পি এর মান 3, কিউ এর মান 2। আচ্ছা পি এর মান 3, কিউ এর মান 2, আচ্ছা বের করছেন সমস্যা নাই, ওইভাবেও করলেও সমস্যা নাই। আমরা এখান থেকেও বের করতে পারি যে পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq না? জি ভাইয়া। তাহলে কি পি প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে 13 প্লাস 2pq এর মান কত, 12। তো পি প্লাস কিউ ইজিক্যাল টু কত হবে? √25, 5। আমার তো চাইছে যোগফল। জি ভাইয়া। বোঝা কি গেছে? তাহলে এই জাতীয় অঙ্ক তাহলে ডিল করবেন কেমনে? এই তো জাতীয় এই অঙ্ক না এই অঙ্ক এই জাতীয় অঙ্ক ডিল করার মিডিয়াম হচ্ছে যে ইকুয়েশন আগে বের করেন। কি বললাম? ইকুয়েশন আগে বের করেন। ইকুয়েশন বের করলে দেখবেন যে একাই বের হয়ে যাচ্ছে, বা একাই ওই ক্লাস 9, 10 বা 8 এর যে জিও মানে বীজগণিত রাশি ছিল সেটা দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা পরে এটা করেন দেখি। সমমানের দুইটি বলের লব্ধি বলদ্বয়ের গুণফলের 3 গুণ, এদের মধ্যবর্তী কোণ কত? এই 60 ডিগ্রি। 60 ডিগ্রি, রাইট। এটা আর আমি করে দিলাম না, এটা খুবই সহজ। ঠিক আছে, যে জাস্ট যে পি পি ধরেন। এরকম অঙ্ক আগে করছেন। একটা হচ্ছে 3p² ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p² কস থেটা, এরকম না? জি এখান থেকে ভাই। জাস্ট থেটার মানটা নির্ণয় করা। এটা কি হবে? এ বি ভেক্টর সমান সমান কি হবে? এ বি ভেক্টর সমান সমান কি হবে? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে না? যেটা জি ভাই লাস্টে থাকবে পড়ছেন। সেটা আগে বিয়োগ হবে। বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটার মডুলাস করলে কি হবে? এ বি ভেক্টর বের হবে না? এ বি ভেক্টরের মান হ্যাঁ। বুঝছেন নাকি বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে বুঝছি। পারছি।
বুঝছেন, আমরা একটু নদী নৌকার ম্যাথ আজকে একটু টাস্ক করতে চাচ্ছি। যাই হোক, দেখা যাক টাস্ক করা যায় কিনা। তবে আজকে আমরা অনেক দূরই আগায় গেছি, সমস্যা নাই। আমাদের আর বেশি ক্লাস লাগবে না, হয়তো বা 6 ক্লাসে, 8 ক্লাস বলছিলাম, 6 ক্লাসে আমরা কভার আপ করে ফেলবো। আচ্ছা, তাহলে দুইটি বলের বৃহত্তম লব্ধি হচ্ছে 17 নিউটন, অন্তর্গত কোণ হচ্ছে 1 সমকোণ হলে লব্ধি হয় 13 নিউটন। বলদয় কত হবে, পারা যাবে? জি ভাইয়া। জি ভাই যাবে, পিথাগোরাস কর- উপপাদ্য দিয়ে করা যাবে। করেন দেখি। 12 আর 5। সাবাস, 12 আর 5। কেমনে করলেন? আচ্ছা, এটা ওই তো যে প্রেডিকশন করে করছেন। আই থিঙ্ক বৃহত্তম প্রেডিকশন। লব্ধের ক্ষেত্রে আর ইকুয়াল কেটে ওই সূত্র দিয়ে আচ্ছা, পি প্লাস কিউ ইজিক্যাল টু হচ্ছে 17, আর আরেকটা কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজিক্যাল টু কি হবে? কিউ স্কোয়ার ইকুয়াল 13। 13। 13 না তো 169, তাই না? কি ভাইয়া জি ওইভাবে। ভাই। আচ্ছা ঠিক আছে, এটাকে এমনি প্রেডিকশন করেও করা যায় যে 13 হইলে জি ভাই। 12 আর 5ই হবে, 12 আর 5 যোগ করলে বা 17ই হবে। যাই হোক, সহজ জিনিস। এইবার আমাদের ভেক্টরের কিছু, এই যে যে উপাংশ দিয়ে আমাদের কোনো কিছু কাজ আছে, বুঝছেন? তো কাজের মধ্যে 3-4টা কাজ আছে। তার মধ্যে একটা হচ্ছে কি, দড়ি দিয়ে যখন নৌকা টানি, যেটাকে আমরা কি বলি, গুণ টানা বলি না? গ্রামে দেখছেন কখনো যে নদীর পার ধরে নৌকাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে? তো জি তখন ভাই। কি করা হয়, নদীর এই যে যেই দড়ি থাকে, এই দড়ি বরাবর যখন টান দেওয়া হয় তখন কি হয়, তার দুইটা উপাংশে ভাগ হয়ে যায়। অর্থাৎ একটা নৌকাকে আপনি এই বরাবর টান দিচ্ছেন, তাহলে এর কয়টা উপাংশ হবে? দুইটা উপাংশ না? একটা কি হবে, এই উপাংশ, আরেকটা কি হবে, এই উপাংশ। রাইট? জি ভাইয়া। এই এফ বলে, ধরেন একটা নৌকাকে এরকম করে টেনে নিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে তার পার। ঠিক আছে, তাহলে কি করা হবে, তার দুইটা উপাংশ তৈরি হবে, একটা হচ্ছে এফ এক্স, আর একটা কি, এফ ওয়াই। এখন এফ এক্স উপাংশটা আপনার বেশি দরকার না এফ ওয়াই উপাংশটা আপনার দরকার, বলেন তো? নদীর এফ পার এক্স। হচ্ছে এইটা, আপনি কি চাচ্ছেন, আপনি কি ও এ বরাবর যাইতে চাচ্ছেন নাকি ও বি বরাবর যাইতে চাচ্ছেন? ও বি। ওই। ও এ বরাবর যাইতে চাচ্ছি, নৌকার পাড় দিয়ে এই নৌকাটাকে এই দিক বরাবর নিয়ে যাইতে চাচ্ছি। বোঝা গেছে? তাহলে আমার জি লাগবে কি, ভাই। ও এ বরাবর উপাংশ না? তার মানে কি এফ হ্যাঁ। এক্সটা লাগবে না? এখন এফ এক্সটা কখন বড় হবে, যখন থিটার মানটা ছোট হবে। হ্যাঁ হ্যাঁ ভাই। ওই বরাবর নিয়ে ওটা বুঝলাম না, একটু বোঝাই দেবেন? বললাম যে নৌকাটাকে আসলে আমরা চাই কি, এটা হচ্ছে নৌকার পার। তো আমরা তো নৌকাটাকে পারে নিতে চাই না, বরং পারের সমান্তরালে নৌকাটাকে আগায় নিতে চাই। এখানে একটা দড়ি বাঁধা থাকে নৌকার মাথায়, দড়িটা ধরে এদিক দিয়ে টানা হয়। কেন টানা হয়, নদীর পার বরাবর টানলে তো এই দিক বরাবরই টানতাম। টানতেছি কেন জানো, নৌকাটা এই দিক বরাবর আগাতে থাকে। কথা কি বোঝা গেছে? মানে নদীর আহ, পাড়ের সমান্তরালে আগাতে থাকে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমি বললাম যে তাহলে কি আমাদের এফএক্স উপাংশটা বাড়ানো দরকার। তো এফএক্স উপাংশটা কখন বাড়বে, যদি এটা থেটা হয় তাহলে থেটার মান কমলে। জি ভাইয়া। আচ্ছা, জি ভাই, যেহেতু কস এবং রাইট। এফএক্সটা কি করতেছে, নদীর পাড়ের সমান্তরাল বরাবর নেওয়ার চেষ্টা করতেছে। আর এফ ওয়াইটা কি করতেছে, নৌকাকে পাড়ের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। তো আপনি তো পাড়ের দিকে নিতে চান না, তাহলে পাড়ের দিকে যদি না নিতে চান তখন কি করা হয়, নৌকার এখানে হাল থাকে, দেখছেন কখনো হাল? এরকম একটা হাল থাকে, যেরকম মোটর সাইকেল আর বাইকের হ্যান্ডেল থাকে, সেরকম কি নৌকা চালানোর জন্য এখানে একটা হাল থাকে না? জি ভাই। তো ওই হালটাকে বেকায় করে রাখা হয়। হালটা যখন বেকায় রাখে তখন এই পানির স্রোতের জন্য সে কি করে, এফ ওয়াই কে ক্যান্সেল করে দেয়। কথা কি বুঝতে পারছেন? মানে হ্যান্ডেলটা যদি এরকম ঘুরায় রাখে তাহলে নদীর স্রোত এসে এদিকে পড়বে না, তখন আর এফ ওয়াই বরাবর সে আগায় না। কথা কি বুঝছেন, মানে ক্যান্সেল করে দেয়। পানির গতি কি করে, ওই এফ ওয়াইটাকে ক্যান্সেল করে দেয়। বোঝা গেছে? ভাই এফআই ক্যালকুলেশন আলাদা হবে তাহলে? হ্যাঁ, বুঝি নাই। এফআই তাহলে ক্যালকুলেশন আলাদা হবে না? এফ ওয়াই ক্যালকুলেশন করা লাগবে না এরকম কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এফ ওয়াই তো আমাদের কোনো কাজে লাগতেছে না। আমাদের কাজ হবে এফ এক্স কে ম্যাক্সিমাম করা। তাহলে এফ এক্স মানে এফ ওয়াইটা কেন কোনো কাজে লাগবে না, বা এফ ওয়াই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মানে এফ ওয়াই কমুক বাড়ুক আমাদের কোনো যায় আসে না, সেটাকে ক্যান্সেল করতে হবে নৌকার হাল দ্বারা। আমাদের দরকারটা কি, এফ এক্স এর পরিমাণটা বাড়ানো। রাইট?
এখন ধরেন আপনি ছোট দড়ি ইউজ করেছেন, এটা হচ্ছে নৌকা আর এটা হচ্ছে সেই পার। আপনি এখন ছোট দড়ি ইউজ করেছেন, তো নৌকার যদি ছোট দড়ি আপনি ইউজ করেন, তাহলে ছোট দড়িটা কেমন হবে, এরকম হবে না? তো থেটার মান কি কমে নাকি বাড়ে ছোট দড়ি ভাই ইউজ করলে? থেটার মান আরো বেড়ে গেল না, এফএক্স এর মান আরো কমে গেল না? জি ভাইয়া, বড় করে ইউজ তাহলে করতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? নৌকার যদি আমরা বড় দড়ি ইউজ করি, তাহলে থেটার মানটা কি হলো, কমে গেল না? এবং এফএক্স এর মানটা বেড়ে ছোট গেল দড়ি। না? এই বোঝা গেছে? জি ভাইয়া। এই কথা জি কি ভাইয়া। বোঝা গেছে? জি ভাই, বোঝা তাহলে গেছে। যেন এফএক্স বরাবর আমাদের লব্ধিটা আমরা বেশি পাই, বা এফএক্স বরাবর সে যেন বেশি মুভ করে, এই জন্য আমাদের কি করতে হবে, নৌকার গুণ টানার সময় অবশ্যই দড়ির সাইজটা বড় রাখতে হবে। ঠিক আছে? তাহলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট 1 নাম্বার কোশ্চেন, যে নৌকার গুণ টানার সময় কেন কি করতে হবে, দড়ির সাইজ বড় রাখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, তারপর আসেন দড়ি দিয়ে নৌকা টানা, ও এটাই তো আমরা আলোচনা করলাম। তারপর হচ্ছে পাখির আকাশে ওড়া। পাখির আকাশে ওড়া কিভাবে ঘটে? যে পাখির দুই পাখাই দুইটা আলাদা আলাদা ভেক্টর তৈরি করে। মানে পাখির দুই পাখা কি করে, বাতাসকে দুইটা ভিন্ন ভিন্ন দিকে কি করে, বাধা দেয়। তখন এই পাখিটা সামনের দিকে এই বাধাকে দিয়ে সামনের দিকে সে কি করে, ও, যাওয়ার চেষ্টা করে না? বোঝা যায়নি কথা? তার পাখা কি করে, এদিকে নির্দিষ্ট একটা ধাক্কা দেয়, ধাক্কা দিলে কি হবে, দুইটা ভেক্টর তৈরি হবে না ধাক্কার ফলে? জি ভাই। তো তখন কি করবে, এই বিপরীত দিক। দুইটা দুইটা ভেক্টরের মাঝামাঝি অবস্থান দিয়ে সে কি করবে, পাখি আগাবে। তো এখন তার ধরেন ডাইনে ঘোরার দরকার, একটা পাখির ডাইনে ঘোরার দরকার, তো পাখি কি করবে, ডান দিকের ভেক্টর বড় করে ফেলবে। আর বামে ঘোরার দরকার, তাহলে কি করবে, বাম দিকের ভেক্টর কি করবে, বড় করবে। কথা কি বোঝা গেছে? আর ধরেন স্টেবল থাকার দরকার, তাহলে এমন একটা ভেক্টর সে তৈরি করবে যেটা দিয়ে মাঝ বরাবর সে যেতে পারবে দুইটা ভেক্টরের লব্ধি দিয়ে। ক্লিয়ার? এই বোঝা কি গেছে নাকি বোঝা যায়নি? জি ভাইয়া। গেছে। কিন্তু পাখি এত হিসাব নিকাশ করি, ভেক্টর বুঝি টুঝি, তারপর পাখি উড়ে না, হ্যাঁ। পাখি জন্মগত ভাবেই উড়ে। বুঝা গেছে? তো হ্যাঁ। এটা একটু মাথায় রাখার দরকার, যে পাখি আবার মনে করেন না যে এত হিসাব নিকাশ করে তারপর উঠতেছে, হ্যাঁ। পাখি এমনি উঠছে। আচ্ছা, তার আগে আমি একটু একটা কাজ করি, আমি একটু খাবার অর্ডার দিই, নাহলে আমি আজকে রাতে খাতে পারবো না নি। ফুড পান্ডা। হ্যাঁ, আমি একটু খাবারটা অর্ডার করে নিই। আপনি মেসে থাকেন না? হ্যাঁ। আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? আমরা ছিলাম হচ্ছে জি ভাই, পাখির পাখি ভেক্টরের পাখির সাহায্যে আকাশে পাখির ওড়া। ভেক্টর দিয়া। এবার হচ্ছে যে আমরা যদি হচ্ছে বলি যে রনলার ঠেলা আর একটা হচ্ছে কি টানা। আচ্ছা, রনলার কি, ওই যে ভাই মানে ট্রলি ধরতে পারো, হ্যাঁ। তোমাদের বইয়ে হচ্ছে যে রনলার বা এরকম কিছু একটা আছে। তো ওই জিনিস আর এই এই জিনিস হচ্ছে সেম জিনিসই, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এখন আমাদের বলছে যে এই জিনিস আমরা ঠেলবো বা টানবো, হ্যাঁ। তো এখন আমাদের এখানে কি করতে হবে তাহলে? এখানে যখন আমরা ঠেলবো তখন এইটা কি এফ উপাংশ তৈরি হবে না? হুম। আচ্ছা, এফ এর জন্য আমাদের উপাংশ তৈরি হবে। এখন বলো দেখি, যে এখানে যদি এরকম এফ উপাংশ তৈরি হয়, তাহলে আমাদের এখানে কয়টা বল আছে মোট? একটা আছে এফ বল, একটা আছে কি এই বস্তুর ওজন ডাব্লিউ, রাইট? হ্যাঁ। কি আরেকটা বল। আছে কি এই বস্তু, তার যে প্রতিক্রিয়া বল দিবে আর, রাইট? জি ভাই। আর এইটা আমরা কি করছি, একটা ফ্রি বডি ডায়াগ্রাম মানে আঁকাইছি, যেন হচ্ছে আমরা সবগুলো বলকে আর কি দেখতে পারি। তাহলে এইটার যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা কম্পোনেন্ট কি হবে, এমন যদি থেটা কোণে তাকে আমরা ফেলি, তাহলে এই থেটা কোণ যদি এটা হয়, এটাও কি থেটা কোণ, এটাও হচ্ছে থেটা কোণ। তাহলে এই বরাবর কি থাকবে, এফ কস থেটা। আর এই বরাবর কি থাকবে, এফ সাইন থেটা, রাইট? এমন হবে না? জি। এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে এরকম যদি হয়, তাহলে এফ সাইন থেটা উপাংশটা তাকে কি করবে, এই সামনের দিকে নিয়ে যাবে।
রাইট? হ্যাঁ ভাই। আর এফ কস থিটা উপাংশটা কি করবে, মাটিতে আরো এক্সট্রা প্রেসার দিবে না? হুম। তাহলে মাটিতে যদি আরো এক্সট্রা প্রেসার দেয় তখন কি হবে, আর ইজিক্যাল টু আমরা লিখতে পারবো কি ডাব্লু প্লাস এফ কস থিটা। হুম। অর্থাৎ প্রতিক্রিয়া বলের পরিমাণ কি সে বাড়ায় দিবে না ওজনের থেকেও? জি ভাই। তাহলে এইটা যদি হয় তাহলে আমাদের হ্যাঁ ঘর্ষণ বল ইজিক্যাল টু হচ্ছে মিউ আর। তাহলে আর এর মানটা কি স্বাভাবিক অবস্থার থেকে বেড়ে যাচ্ছে না? তাহলে হ্যাঁ। ঘর্ষণের পরিমাণ কি হবে, বাড়বে না? পারবে, তো ঘর্ষণ যদি বাড়ে তাহলে একটা জিনিসে ঠেলে নিয়ে যাওয়া কি সহজ হলো, না আরো ঝামেলাজনক হলো? আরো ঝামেলা। ঝামেলা হইলো। আরো ঝামেলা হলো। আর যদি আমরা টানি তাহলে বলটা কি রকম, ঊর্ধ্বমুখী বল না? তখন এর হুম। নিচের দিকে কাজ করতেছে কি ডাব্লিউ, উপরের দিকে কাজ করতেছে হচ্ছে কি আর। তাহলে এটা যদি থাকে তাহলে এই যে যে এফটা আছে এই, আচ্ছা এখানে আমরা কেন সামিশন অফ ওয়াই ইজিক্যাল টু জিরো করলাম, মানে এফ ওয়াই ইজিক্যাল টু জিরো করলাম? কেননা ভাই ও তো আকাশেও উড়ে যাচ্ছে না, মাটির মাঝখানেও দেবে যাচ্ছে না। তাহলে ওয়াই এক্সিস বরাবর সবগুলো ফোর্সের যোগফল কি জিরো, অথবা ওয়াই এক্সিস বরাবর পজিটিভ দিকের সবগুলো বল ইজিক্যাল টু ওয়াই এক্সিস এর নেগেটিভ দিক বরাবর বল। কথা কি বুঝছেন? এই বুঝা কি গেছে? জি ভাই। আচ্ছা তাহলে এই বরাবর যদি আমি এফ বল প্রয়োগ করি, সেম ভাবে এটার দুইটা কম্পোনেন্ট পাবো। একটা হচ্ছে কি এফ ওয়াই আর একটা কি এফ এক্স। হুম। এবং এটা আমরা বললাম এফ এক্স, অথবা এটাকে আমরা বললাম এটা যদি থেটা হয়, অর্থাৎ অভিলম্বের সাথে থেটা কোণে টানতেছি, তাহলে এফ ওয়াই সমান সমান কি এফ কস থেটা। আর এটা হবে কি এফ এক্স সমান সমান হবে এফ সাইন থেটা, তাই না? জি। তাহলে এই বস্তুটাকে গতিশীল করতেছে কে, এফ সাইন থেটা পরিমাণ বল এক্স এক্সিস বরাবর। আর ওয়াই এক্সিস এর বরাবর সবগুলো বল মিলে কি হবে, জিরো। তার মানে ওই বস্তুটা উপরের দিকে আকাশে উঠে যাচ্ছে না, মাটিতে দাবেও যাচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি, আর প্লাস এফ কস থিটা ইজিক্যাল টু কি হবে, ডাব্লু না? বা আর ইজিক্যাল টু কি হবে, ডাব্লু মাইনাস এফ কস থিটা, রাইট? হ্যাঁ। তাহলে আর এর মানটা সে কি আরো কমায় দিচ্ছে না ডাব্লুর থেকে? হুম। তাহলে এখানে আমাদের যে এফ হবে সেখানে কি হবে, মিউ আর। তাহলে আমাদের ঘর্ষণের মানটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না? জি ভাই। তাহলে একটা বস্তুকে টেনে নেওয়া কি সহজ না? এই টেনে নেওয়া কি সহজ না? জি জি ভাই ভাই। এবং কতটুকু বেশি সহজ, টু এফ কস থেটা পরিমাণ বেশি সহজ। হুম। এই থেটাটা কিন্তু তৈরি করছি আমরা হচ্ছে অবিলম্বের সাথে, যদি বলতো আনত ভূমির সাথে তাহলে কিন্তু সবগুলো সাইন হয়ে যেত। ঠিক আছে? বোঝা কি গেছে? জি ভাই। হ্যাঁ, আচ্ছা, ঘর্ষণের ঠিক আবার বুঝিনি আপনার কথা। ঘর্ষণ কি ওই একটা যে কম এটা ঘর্ষণের ক্ষেত্রে মিউ আর কিভাবে লিখলাম এটা জানতে চাচ্ছেন? কমবে বারবার ওটা। আ- আমি না আপনার কথাটা একটু বুঝতে পারিনি, মানে কথা কাটা কাটা আসতেছে। ভাই এখানে টান আর ঠেলার ক্ষেত্রে আপনি অ্যাকচুয়াল মিউ আর এর যে ভূমিকাটা ওইটা যদি আবার একটু বলতেন। আচ্ছা, মিউয়ারের যে ভূমিকা, ঘর্ষণ বল ছোট হাতের এ ফিজিক্যাল টু কি মিউয়ার। ওই যে আমরা 9-10-এর তৃতীয় অধ্যায়ে পড়ে আসছিলাম যে ঘর্ষণ বল হয় প্রতিক্রিয়া বল গুণ ঘর্ষণ গুণাঙ্কের গুণফল। তার মানে আর এর মান যদি বাড়ে তাইলে এফ এর মান বাড়বে, ঘর্ষণের পরিমাণ বাড়বে, কষ্ট হবে বেশি, অপচয় হবে বেশি শক্তি। তো এখানে দেখেন আর এর মান যখন আমরা ঠেলতেছি তখন কি হবে, এফ এর একটা কম্পোনেন্ট যাবে নিচের দিকে, অর্থাৎ ডাব্লুর সাথে যুক্ত হয়ে যাবে। ডাব্লুর সাথে যুক্ত হওয়া মানে প্রতিক্রিয়া বলের পরিমাণ বাড়ায় দেওয়া। মাটিতে আপনি একটা জিনিসকে আরো বেশি দাবায় নিয়ে চাচ্ছেন, তাহলে সেটা কি করবে, ঘর্ষণ বলের পরিমাণ বাড়াবে না? জি আর ভাই। এইদিকে আপনি ওই বস্তুটাকে যখন উপরের দিকে টান দিয়ে নিয়ে যাচ্ছেন তখন ওর একটা উপাংশ কি করবে, ডাব্লু কে বরং ক্যান্সেল করবে, যেন মাটিতে কম বল প্রয়োগ হয়। তখন ঘর্ষণের পরিমাণ কি হবে, কমবে। কথা কি বুঝছেন এবার? জি ভাই, এবার বুঝতে পারছি। এটাই হচ্ছে শর্ট জিনিস। আচ্ছা, এরপর আমাদের নদী স্রোত, আমরা আজকে নদী স্রোত না করি, অলরেডি 2 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে আজকে এই পর্যন্তই রাখি, নেক্সট দিন হচ্ছে আমরা নদী স্রোত, আপেক্ষিক বেগ, এগুলো হাবিজাবি যা কিছু আছে সবগুলো সলিউশন করব। আপনারা এবার আমাকে একটু ফিডব্যাক দেন, আপনাদের ক্লাস কেমন লাগতেছে? অসাধারণ। না ক্লাস কি ভালো। আসলে বুঝতে পারতেছেন, না কিছু না বুঝেই অসাধারণ আর কি? তুফান তুফান। জি আচ্ছা, ভাই বুঝতে পারছি।
যদি হচ্ছে বুঝতে পারেন তাহলে খুবই গুড, কিন্তু আপনাদের এক্সামের রেজাল্ট খুবই বাজে, ঠিক আছে? তো নেক্সট দিন হচ্ছে যে এক্সামটা দিবেন, অবশ্য ফার্স্ট এক্সাম, তারপর একটু কোশ্চেন উনি 15টা দিছিল, তারপর আমি আবার 5টা অ্যাড করছি। তো ওই 5টাতেই দেখলাম যে পারেন নাই, বাট সমস্যা নাই, ওই 5টা বাদেও আসলে পারতে হবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আরেকটু ভালো মতো প্রিপারেশন নেন। এক্সামের রেজাল্ট মনে হয় শর্মি আপুর ওয়াইফাই অফ আছে, তো ওনার ওয়াইফাই আসলে আপনাদের ইনশাল্লাহ উনি হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে। আর যে কোনো প্রবলেম ফেস করলে জানায়েন। আর আপনার একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি অলরেডি আপনাদের কোশ্চেন ব্যাংক দিয়ে দিছি, এবং কোশ্চেন ব্যাংক দিছি হচ্ছে একটার না, কোশ্চেন ব্যাংক একটা দিছি হচ্ছে সিকিউ কোশ্চেন ব্যাংক, তাই না? একটা দিছি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, একটা দিছি ভার্সিটি কোশ্চেন ব্যাংক, আর একটা দিছি মনে হয় মূল বইয়ের কোশ্চেন ব্যাংক। তো আপনারা কোশ্চেন ব্যাংক দেখে এই যতগুলো আমরা ভেক্টর লব্ধি পর্যন্ত শিখে ফেললাম, তো সেই কোশ্চেন গুলো অবশ্যই সমাধান করবেন, ঠিক আছে? এবং সেখানে যদি কোনো প্রবলেম ফেস করেন শর্মি আপুকে জানাবেন, অথবা আমাকে জানাবেন, অথবা ক্লাসে বলবেন, আমরা সেই অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব। বাট ইঞ্জিনিয়ারিং আর একাডেমিকের যতগুলো সিকিউ আছে মোটামুটি সব টাইপই আমরা আস্তে আস্তে টাচ করব। তো ধারণা করতে পারতেছেন যেহেতু আমরা অনেক ডিটেলসে পড়তেছি, আর মোটামুটি 10 ঘন্টা জাস্ট থিওরি পড়বো এই অধ্যায় রিলেটেড, 4 ঘন্টা আজকে থিওরি কমপ্লিট হইলো, আরো 6 ঘন্টা থিওরি পড়বো। So আমার মনে হয় না কোনো কিছু বাদ যাবে আর কি, ঠিক আছে? তো এই জন্য ফিজিক্স নিয়ে টেনশন কম করতে পারেন। জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে রেগুলার হোমওয়ার্ক, আর অবশ্যই অবশ্যই রেগুলার পরীক্ষায় অন্তত পক্ষে 70% আপ মার্ক রাখার চেষ্টা করবেন, ওকে? 100% মার্ক পাইতে বলিনি, কিন্তু 70% অবশ্যই আপ রাখার চেষ্টা করবেন। এতটুকুই ছিল। আর আপনাদের কোনো ফিডব্যাক আছে?